এক নজরে আনন্দপুরে অগ্নিকাণ্ডে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। এখন অবধি মৃত বেড়ে 27। দেহ শনাক্ত করতে চলেছে ডিএনএ ম্যাপিং। ধ্বংসস্তূপ সরাতে বেরিয়ে আসছে দগ্ধদেহ। আনন্দপুরের ঘটনায় সেট গঠন করল বারুইপুর জেলা পুলিশ। তদন্তে 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সুপার শুভেন্দ্র কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া নেতৃত্বে তদন্ত চালাবে সেট। নিম্নমানের সামগ্রী দিয়ে নর্দমা বানানোর অভিযোগ। বসিরহাটের আন্দুলপোতা এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। নিকাশি নির্মাণের জন্য নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে অভিযোগ। স্থানীয়দের জনপ্রতিনিধি ও ঠিকাদার সংস্থাকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীর। আলিপুরদুয়ারে টাকা আদায় করতে গিয়ে দুপক্ষের সংঘর্ষ। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত আলিপুরদুয়ারের প্রমোদনগর এলাকা। শুক্রবার রাতের ঘটনায় আহত এক পুলিশ গাড়ি লক্ষ্য করে ঢিল সংঘর্ষকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম একজন, হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলা বলায় 3 নাবালককে হেনস্থার অভিযোগ। ছত্তিশগড়ে আটকে পড়া নাবালকদের ফেরালো প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, 17 জানুয়ারি ভিন রাজ্যে পাড়ি দেয় 3 নাবালক। বাংলা বলায় ছত্তিশগড়ের রায়পুরে তাদের ট্রেন থেকে নামিয়ে দেয় রেল পুলিশ। ঘটনা জানতে পেরে প্রশাসনের সাহায্য চায় পরিবার। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতায় 14 দিনের মধ্যে বাড়ি ফেরে তারা। উত্তর 24 পরগনা হাসনাবাদে বিধ্বংসী আগুন। স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশে বস্তিতে শুক্রবার রাতে আগুন লাগে। বিধ্বংসী আগুনে পুড়ে যায় একাধিক ঘর। প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির অনুমান। দমকলে একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি করে আগুন খতিয়ে দেখছে পুলিশ। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর। কাশ্মীরের কিসওয়ারে জঙ্গি দমন অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। ডোলগাঁওয়ে চলছে গুলির লড়াই। জঙ্গিদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাদের পাল্টা জবাব দিচ্ছে যৌথ বাহিনী। 2 সপ্তাহ ধরে উপত্যকায় নাগারে চলছে অপারেশন টাশি 1। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার সঙ্গে নয়া কূটনৈতিক সম্পর্ক ভারতের। ডেলসি রডরিগেজের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুক্রবার রাতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। এক হ্যান্ডেলে পোস্ট করে তিনি সে কথা জানান। 2 দেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে এই আলোচনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। একসঙ্গে 3 প্রদেশে বিদ্রোহী নিধন অভিযানে নেমেছে পাক সেনা। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বালুচিস্তানের লিবারেশন আর্মি এবং তাহরিক-ই-তালিবান পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র অভিযানে নেমেছে পাক ফৌজ। জানা গিয়েছে বালুচিস্তানের হান্নাই এবং পঞ্চগুট জেলায় অভিযানের নামে সশস্ত্র বাহিনী। এই অভিযানে কমপক্ষে 50 জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছে, এমনটাই দাবি পাক সেনার। পাকিস্তানের 7টি প্রদেশে হামলা বালুচ লিবারেশন আর্মির। কোয়েটায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি বিএলএ। জানা গিয়েছে আত্মঘাতী বিস্ফোরণে ঘটনা বালুচ বিদ্রোহীরা ঘটায়। হামলার জেরে বেশ কয়েকজন পুলিশের মৃত্যু হয়েছে বলে খবর। আজ কেন্দ্রীয় বাজেট। টানা নভেম্বর বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কৃষক, রেলযাত্রী, বেতনভোগীদের জন্য কি সুখবর শোনাবেন নির্মলা? বাজেট নিয়ে তুঙ্গে প্রত্যাশা। ভোটমুখী বাংলায় বাড়তি নজর। পশ্চিমবঙ্গের জন্য বাড়তি বরাদ্দ। নতুন রেলপথ পাবে ট্রেন। থমকে থাকা মেট্রোর ভবিষ্যৎ কি? তৃণমূলের বঞ্চনার অভিযোগ কাটাতে কি দাওয়ায় নির্মলার বাড়ছে জল্পনা। আজ লোকসভায় বাজেট। মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থানে কি ঘোষণা? নির্মলার ঘোষণা কি হবে? দিনভর বাজেট দেখুন শুধুমাত্র জি 24 ঘন্টায়। ছবি সাক্ষাৎ শনিবার চড়া সুর মুখ্যমন্ত্রীর। সংঘাতের সুর চড়িয়ে জ্ঞানেশ কুমারকে ফের চিঠি মমতার। আইন ভেঙে মাইক্রো অবজারভার নিয়েও কয়েকজন পর্যবেক্ষকের ভূমিকা নিয়েও প্রশ্ন। এবার বিজেপির ভোট শেয়ার 50% উপর চলে যাবে। আত্মবিশ্বাসী শাহ। 26 সাল তৃণমূলকে বাই বাই বলার বছর। ব্যারাকপুর থেকে হুঙ্কার অমিত শাহের। হারাতে পারবে না কেউ, পাল্টা অভিষেকের। নির্ভুল কাটকাট সত্যি। কাউকে ভয় না পাওয়ার সাংবাদিকতা। শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক এবং পতঞ্জলি গরু দুধের ঘি। ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। নমস্কার, জি 24 ঘন্টার সকলকে স্বাগত জানাই। জাকালবল স্টুডিও থেকে সৌমি রয়েছে আপনাদের সঙ্গে।
ননস্টপ নটায় শুরুতেই যে খবরের সকলের নজর, বাজেট। আজ নভেম্বর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জেলার বাজেট আপডেট নেব, সঙ্গে রয়েছেন সরাসরি মুর্শিদাবাদ থেকে অয়ন ঘোষাল। সুপ্রভাত, নমস্কার। জি24 ঘন্টায় সকাল 9টায় বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে বহরমপুর গোড়াবাজার থেকে রয়েছে আমি অয়ন। আজকে বাজেট, একটা বাজেট যেটা এই দেশের একজন কোটিপতি নাগরিক থেকে শুরু করে একজন দিন আনা দিন খাওয়া মানুষ প্রত্যেককে কোনো না কোনোভাবে এফেক্ট করে। আমি অন্য প্রসঙ্গে যাব, আমি আমাদের বাকি যারা সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আজকে সব থেকে যে বড় বড় খবর, এই প্রত্যেকটা খবরের হাল হকিকত আমরা তাদের থেকে জানবো। তার আগে এই মুহূর্তে আমার সঙ্গে যারা গোড়াবাজার থেকে রয়েছেন, আমি এখানে দেখাই যাচ্ছে বুবাই টি স্টল, চায়ের দোকান, শহীদ সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এখানে যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, যারা প্রত্যেকে রোজগার করেন, তারা প্রত্যেকে ট্যাক্স দেন। সেই ট্যাক্সের টাকাতে ডেভেলপমেন্ট হয় কি হয় না এটা আমাদের অনেকেরই জানা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যিনি নভেম্বরের জন্য আজ সাধারণ আর্থিক বাজেট পেশ করবেন, এই প্রথম আমরা জানি যে রবিবার ছুটির দিন, কিন্তু সেই দিনও টেনশন মুক্ত থাকছে না আপামর ভারতবাসী। তার কারণ কোন দাম বাড়বে, কোন দাম কমবে, করের বোঝা কমবে না বাড়বে, এই টেনশনটাই কিন্তু রবিবাসরীয় সকালের যে অ্যাবসলিউট রিল্যাক্সেশন, সেটাতে কোথাও ভাটা পড়েছে। আমি জানতে চাইবো আপনার কাছে কি প্রত্যাশা আপনার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে? আমরা অর্থমন্ত্রীর কাছে প্রত্যাশা করি যাতে মধ্যবিত্ত মানুষের উপকার হয়। কি ধরনের উপকার? যাতে ট্যাক্স কম দেওয়া হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে ট্যাক্স উঠিয়ে নেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, এটা কি আপনাকে কোথাও না কোথাও আমাদের সবাইকেই চিন্তায় ফেলে? কারণ আগে আমরা বাজারে যত টাকা দিয়ে যতটা বাজার করতে পারতাম, এখন তো পারছি না। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। কেন্দ্রীয় বাজেটে এই জিনিসপত্রের দাম কমার কোনো সুরাহা পাবেন বলে আপনি মনে করেন? আমি মনে করছি এবার হয়তো কিছুটা সুরাহা পাবো, কারণ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সেটা একটা রেস চলছে, সেইটা যেন টান পড়ে। দেখি আরো কিছু মানুষের সাথে কথা বলি। তার কারণ 5টি রাজ্যে নির্বাচন রয়েছে। এই নির্বাচনের ওপর অনেকাংশে নির্ভর করে বাজেটে মধ্যবিত্তের কর ছাড়, বাজেটে বিশেষ কিছু সুযোগ সুবিধা। এবার কি হতে চলেছে সেটা তো সকাল 11টায় জানা যাবে। তার আগে আমরা আরো কিছু মানুষের সঙ্গে কথা বলি। আমি একটু আপনার সাথে কথা বলি। নির্মলা সীতারামনের নবম কেন্দ্রীয় আর্থিক বাজেট, কি আশা একজন মধ্যবিত্ত মানুষ হিসেবে, আপনি কি প্রত্যাশা করেন? সিনিয়র সিটিজেনদের একটু ছাড় দেখ কোনি। ওষুধের দাম, রেলওয়ে টিকিটের দাম, বিমানের 131টা জীবনদায়ী ওষুধের দাম, সেটা তো আগের থেকে অনেকটা কমানো হয়েছে। স্বাস্থ্য বিমাকে ইতিমধ্যেই জিএসটির আওতার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। কিছু কিছু বেনিফিট তো পেয়েছেন, আর কি কিছু? এইটাই ব্যাস, আর কিছু না। নীলাঞ্জনার কাছে একটু যাব, আমার সহকর্মী। এই মুহূর্তে নীলাঞ্জনা, তুমি যদি একটু পয়েন্টার বলে, আজকে আমরা যে আর্থিক সমীক্ষা রিপোর্টটা পেয়েছিলাম এই 2025-26 আর্থিক বছরে, সেই রিপোর্টে কি কি এমন ফিচার রয়েছে যেগুলো আজকে বাজেটে রিফ্লেক্ট হলে সত্যিই মধ্যবিত্তের একটু সুরাহা হবে? তুমি যদি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে পয়েন্টার করে করে বলো। একদমই অয়ন, সেক্ষেত্রে আমরা জানি যে প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে নেক্সট জেনারেশন রিফর্মের কথা বলছেন। তিনি বলছেন রিফর্ম এক্সপ্রেসে চড়েছি, ভারতের যে অর্থনীতি বিশ্বের দরবারে সেটা আরও প্রতিযোগী হবে, শক্তিশালী হবে। এই সমস্ত বক্তব্য কি বাজেটে কতটা প্রতিফলিত হবে সেদিকে আমাদের নজর তো থাকছে। তার আগে আমি যদি একটুখানি দেখাই যে কি কি চ্যালেঞ্জ হতে পারে বাজেট থেকে, কি কি প্রত্যাশা, এবং বাংলার জন্য 2025-এর দিকে যদি নজর রাখা যায়, কি পেয়েছে কি পাইনি সেই হিসাবটাও একবার দেখে নিই 2026-এর বাজেট পেশের আগে। আমি প্রথমেই দেখাই যে বাজেটের চ্যালেঞ্জ সেক্ষেত্রে ঠিক কি থাকছে। বাজেটের চ্যালেঞ্জের দিকে যদি নজর রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু পরিকাঠামো খাতে ব্যয়, এই বিষয়টা কিন্তু নজরে রাখতে হবে। পরিকাঠামো খাতে ব্যয়, কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা থেকে এক্সপেকটেশন থাকে, সাধারণ এক্সপেকটেশন থাকে যে কর্মসংস্থান, যেখানে আমরা বেকারত্ব নিয়ে বারবার করে এই ইস্যুগুলো যখন সামনে আসে, কর্মসংস্থানে কতটা জোর দেওয়া হলো বা কর্মসংস্থানের জন্য কি করা হচ্ছে, বাজেটে কি বরাদ্দ থাকছে, এরই পাশাপাশি আর্থিক বৃদ্ধির হার বজায় রাখা, এগুলো কিন্তু চ্যালেঞ্জ। মনে রাখতে হবে যে আর্থিক বৃদ্ধিও যাতে ঠিক থাকে সেই বিষয়টাও কিন্তু ধরে রাখা এবং সেটা মাথায় রেখে বাজেট পেশ করা, এটা একটা চ্যালেঞ্জ থাকছে। এরই পাশাপাশি রাজকোষে ঘাটতি নিয়ন্ত্রণ, অর্থাৎ রাজকোষের ঘাটতি নিয়ন্ত্রণ করেই কিন্তু
যেখানে যেই খাতে বরাদ্দ সেই খাতে বরাদ্দ এই রাজকোষে ঘাটতি নিয়ন্ত্রণের বিষয়টা মাথায় রেখেই করতে হবে। এটা তো গেল চ্যালেঞ্জের কথা। এবার যদি আমরা প্রত্যাশার কথা বলি, সাধারণ মানুষের সঙ্গে অয়ন তুমি কথা বলছিলে, সাধারণ মধ্যবিত্ত মানুষ তারা চাইছেন যে তারা যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন, তাদের যাতে কিছুটা সাশ্রয় হয়, তাদের হাতে যাতে টাকা থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান প্রথমেই বলছিলাম। তাহলে প্রত্যাশা কি থাকছে? আমরা যদি একটু প্রত্যাশার দিকেও এবার একটু নজর রাখি যে এই বাজেট থেকে প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা এই বাজেট থেকে কি থাকছে। খুব স্বাভাবিকভাবেই প্রথম প্রত্যাশা যেটা থাকছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে লাগাম, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে কিন্তু লাগাম দিতে হবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের থাকে। কারণ যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে এবং এই মূল্যবৃদ্ধির বিষয়টা নিয়ে সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই জেরবার, তাহলে জিনিসপত্রের দাম যদি কম হয় তাহলে আমরা একদম পাওয়ার পয়েন্টে বুঝতে পারছি যে সাধারণ মানুষ তাদের প্রত্যাশা কোন কোন জায়গায় এবং আর্থিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী সেই প্রত্যাশা কতটা পূরণ হতে পারে অথবা কতটা পূরণ হওয়া এই মুহূর্তে কার্যত অসম্ভব, সেটা মোটের ওপর আমরা একদম পাই চার্টের মাধ্যমে বুঝলাম। সাধারণ মানুষ যাদের কথা ভেবে এবারের আর্থিক বাজেট পেশ হতে চলেছে বলে মনে করা হচ্ছে, কারণ ওই যে বললাম 5 রাজ্যে বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের সঙ্গে আমাদের একেবারে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধিরা রয়েছেন। নারায়ণ সিংহ রায় আমার শিলিগুড়ির সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, বাসুদেব চট্টোপাধ্যায় আমার আসানসোলের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, এবং দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমার সহকর্মী হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এই তিনজনের কাছে পরপর যাব, কারণ তাদের সঙ্গে রয়েছে জনতা জনার্দন, যাদের কথা মাথায় রেখেই প্রত্যেক বছর ভারতবর্ষের সংসদে পেশ হয় কেন্দ্রীয় আর্থিক সাধারণ বাজেট। নারায়ণ, তোমার সঙ্গে যারা রয়েছেন তারা আজকে কি প্রত্যাশা করছেন নির্মলা সীতারামনের নবম বাজেটকে কেন্দ্র করে? একেবারে অয়নদা, দেখো তুমি একটু আগে যেটা বলছিলা যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণ মধ্যবিত্তরা তারা কি চাইছে, তার পাশাপাশি কিছু ক্ষেত্রে যেমন ওষুধ থেকে শুরু করে কিছু ক্ষেত্রে দাম যদিও দ্রব্যমূল্য অনেকটাই কিছুটা কমেছে, কিন্তু তার পাশাপাশি দৈনন্দিন যে জিনিস, তার পাশাপাশি সাধারণ শহরবাসী যারা মধ্যবিত্ত তারা কি চাইছে। আমি সরাসরি এই মুহূর্তে রয়েছি চায়ের থেকে, তুমি জানো টিম্বার ট্যুরিজম এই উত্তরবঙ্গে ভরা, এবং সেই চায়ের দোকানে আমরা রয়েছি, কারণ চায়ের দোকানে এই রয়েছি, এখানে চা ভরপুর উত্তরবঙ্গে, কিন্তু চায়ের দাম কি কমেছে, তার পাশাপাশি যে টিম্বার তার দাম কি কমেছে, বা দ্রব্যমূল্য বৃদ্ধিতে এবারের বাজেটে কি হতে চলেছে বা কি প্রত্যাশা মধ্যবিত্তর। আমি সরাসরি কথা বলবো। মনোজদা, একটু আগেই বলছিলাম তুমি কিছু শিলিগুড়ির বিষয় নিয়েই বলছিলে যে কেন্দ্রীয় সরকার বহুবার বলেছে, যেমন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শহরবাসী এবং উত্তরবঙ্গবাসীর বহুদিন থেকে একটা তাদের আবেগ, সেটা হওয়া দরকার, সেটাকে আরো বৃহত্তর এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট হওয়া দরকার, এটা নিয়ে একটু কথা বল না। আমি একটা মঞ্চে মাননীয় এমপির সাথে ছিলাম, তো এমপি বলেছিল যদি রাজ্য সরকার জমি দেয় তাহলে আমি সেন্ট্রাল থেকে টাকা অ্যালটমেন্ট করব। আমি আশা করব এই বাজেটে উনি টাকাটাকে স্যাংশন করে নিয়ে আসে। আমি নর্থ বেঙ্গলবাসী হিসাবে একটাই বড় স্টেডিয়াম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, নিজেকে লজ্জিত মনে হয় যে স্টেডিয়ামটার জীর্ণদশা হয়েছে। আপনি নিজে ওই মাঠে যান, দৌড়াদৌড়ি করেন, দেখছেন যে মাঠটার কি অবস্থা। উত্তরবঙ্গবাসী আমি মনে করি যে এখন সরকার আছে তাকে দুহাত দিলে আশীর্বাদ দিয়েছে, তো কেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আশা করবো না যে রাজ্য সরকারের সাথে মিলে শিলিগুড়ি শহরে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হবে, যেখানে মমতা ব্যানার্জি একটা জমি অলরেডি অ্যালটমেন্ট করে দিয়েছে। ঠিক ঠিক, একেবারে ঠিক। নারায়ণ, সত্যি তো উনি তো বলছেন উনি দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন, এবং উত্তরবঙ্গে আমরা দেখেছি কেন্দ্রে যে দল যার হাতে শাসনভার থাকে তারাই বরাবর উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য এলাকাতে নির্বাচনে ছড়ি ঘোরায়, কিন্তু সেই অর্থে যখন কেন্দ্রে আবারও সেই দলের সরকার গঠন হয় তখন উত্তরবঙ্গের ওই পার্বত্য এলাকার মানুষগুলো যে ভোট, সেই ভোট দান সেটাকে জাস্টিফাই করতে পারেন কি, এটা একটা বড় প্রশ্ন। আমি একেবারে দক্ষিণবঙ্গে শিল্পাঞ্চলে নেমে আসব। শিল্পাঞ্চল আসানসোল, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী বাসুদেব চট্টোপাধ্যায়। শিল্পাঞ্চলে এই মুহূর্তে শিল্পের অবস্থা বেশ খারাপ, শিল্পাঞ্চলের মানুষের হাতেও কাজ নেই, তাদেরকেও একেবারে লাগোয়া রাজ্য ঝাড়খণ্ড বিহারে চলে যেতে হচ্ছে কাজের সন্ধানে। বাসুদেব, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে তারা আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটকে কেন্দ্র করে ঠিক কতটা আশাবাদী এবং কি তাদের প্রত্যাশা।
দেখো, আমরা আসানসোলের যে বিএনআর মোড় স্টেট ব্যাংকের সামনে চা দোকানের সামনে রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছে ইনি হচ্ছেন কলিয়ারির শ্রমিক এবং কলিয়ারিতে চাকরি করেন, ব্যাংকের শ্রমিক যারা এখানে ব্যাংকে কাজ করেন, ইনকাম ট্যাক্সের আইনজীবী সকলেই আছে। আমরা একটু জেনে নেবার চেষ্টা করব। দিদি, এই যে কলিয়ারি, এখানে তো শিল্পনগরী, আসানসোল শিল্পনগরী, এখানে কলিয়ারি আছে, ইস্পাত কারখানা আছে, বা এখানে কি অবস্থা, কি চাইছে এখন? কলিয়ারি এটা হচ্ছে একটা মহারত্ন কোম্পানি, কোল ইন্ডিয়া বলে, কিন্তু এখন মহারত্ন নয়। এখন শ্রমিকদের মায়না দিতে পারছে না ঠিকঠাক করে টাইমে, শ্রমিকদের সানডে কেটে দেওয়া হচ্ছে। এইসব মুনাফা লুটিয়ে নিয়ে এরা একটা প্রাইভেট করার একটা চক্রান্ত নিচ্ছে, তার সঙ্গে ম্যানেজমেন্ট জড়িয়ে আছে। ম্যানেজমেন্ট একসাথে জড়িয়ে এটা কি করছে না, এটা বলছে এটাকে আমরা প্রাইভেট করব, তার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমার মনে হয় এইটা সমস্ত পিএসসিকে যদি প্রাইভেট করে দেওয়া হয় তাহলে আজকে দেশের অবস্থা কি হবে। আমরা একটু জেনে নেবো যে আইনজীবী হিসাবে যে কি বলবেন এই যে শিল্পনগরী আসানসোল, শিল্পের এই অবস্থা। হ্যাঁ, হ্যালো। আমরা মোটামুটি ভালো নেই, জনগণ ভালো নেই। কারণ হচ্ছে যা বাজেট আসে যায়, কিন্তু আমাদের উপর ইফেক্ট এমন পড়ে যে আমরা মধ্যবিত্তরা আস্তে আস্তে গরিব হচ্ছি এবং এইভাবে চললে বাজেটের কোনো চাম থাকছে না। ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা গত বছরে বাড়িয়েছে, কিন্তু অনেক ডিডাকশন ওরা অফ করে দিয়েছে, যেটা আমরা চাইনি। কি বাসুদেব, আমরা বুঝতে পারছি তুমি সমাজের ভিন্ন ভিন্ন পেশার মানুষ, তাদের প্রত্যেককে ধরে ধরে তাদের কি কি প্রাপ্তি অপ্রাপ্তি সেটা বোঝার চেষ্টা করলে এবার কলকাতা শহরের বৃহত্তম ডেইলি প্যাসেঞ্জার গেটওয়ে শিয়ালদহ স্টেশন, এই শিয়ালদহ স্টেশন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দেবাঞ্জনের কাছে আমার একটাই জিজ্ঞাসা, দেবাঞ্জন, যারা প্রতিদিন কলকাতায় আসেন, কাজ করেন এবং ফিরে যান, তারা আজকে এই বাজেটকে কেন্দ্র করে কি বলছেন, কি তাদের আশা প্রত্যাশা, এবং বিগত এই বছরগুলোতে তাদের কি কোথাও না কোথাও আশা ভঙ্গ হয়েছে নাকি তারা এখনো আশাবাদী? দেবাঞ্জন। একদমই অয়ন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে এবং তুমি দেখতে পাচ্ছ ছুটির দিনেও কিন্তু এখনও নিত্যযাত্রীদের তাদের যাতায়াত রয়েছে এবং তারই মাঝে আমরা কথা বলে নেব যে নিত্যযাত্রীরা রয়েছেন। তুমি যে কথা বলছিলে যে তাদের প্রত্যাশা কি, এবারের যে বাজেট, আজকে যে বাজেট পেশ হবে, সেই বাজেট নিয়ে আপনার প্রত্যাশা কি? আপনার কি প্রত্যাশা এর আগে ধাক্কা খেয়েছিল, নাকি এরপরেও আপনি নতুন কিছু আশা করছেন? নতুন কিছু আশা বলতে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, আজকের ভারতবর্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে বেড়ে চলেছে, সাধারণ মানুষের জীবনযাপন অনেকটা ব্যাহত ঘটছে। তার মধ্যে প্রথম আমি বলতে চাই যে সোনার উপর দাম এতভাবে বেড়ে চলেছে, বাজেটের মধ্যে দিয়ে এই সোনার উপর দাম যদি কমাতে পারে সরকার, আমরা সাধারণ মানুষ সরকারের কাছে তার জন্য কৃতজ্ঞতা বোধ করব। 2 নম্বর হচ্ছে গ্যাসের দাম যেভাবে বেড়েছে, আজকের গরিব ঘরের মানুষ মহিলারা তারা গ্যাসে রান্না করতে পারছে না, সেই পুরানো দিনে ফিরে আসছে, কাঠ জ্বালানি আবার রান্না করতে শুরু করেছে। তাই ভারতবর্ষের সরকারের কাছে আমি আবেদন করব যাতে গ্যাসের দাম যাতে কমায়, তার জন্য আমরা সাধারণ মানুষ আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। অর্থাৎ অয়ন, তুমি বুঝতে পারছো যে এখানে কিন্তু সোনার উপর দাম কমানোর পাশাপাশি গ্যাসের অন্যান্য মূল্যবৃদ্ধি, সেগুলো নিয়ে কিন্তু মানুষের একটা এখনই প্রত্যাশা রয়েছে। আমি একজন মহিলা যাত্রী আসছেন, আমি তার থেকে জেনে নেব। দিদি, আজকে বাজেট পেশ হবে এবং সেই বাজেটে আপনার প্রত্যাশা কি? আপনি হেঁচেল চামলান, আজকের বাজেটে আপনার প্রত্যাশা কি? গ্যাসের দাম কমাতে বলছে মানুষ। হ্যাঁ, সে তো অবশ্যই কমানো দরকার। আমি এখানে কি ক্যামেরার সামনে আসবো? আচ্ছা, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমি আরও একজন মহিলাকে দেখতে পাচ্ছি। আপনার প্রত্যাশা কি বাজেটে? যে গ্যাসের দাম কমলে আমাদের সুবিধা হয়, মেয়েদের রান্না করা, এই যে সারাদিন বা সোনা রূপো, এর জন্য আমরা সবসময় মেয়ে যাদের গরিব ঘরের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য তারা খুব অসুবিধায় পড়ে যাচ্ছে। এর জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি যে দামটা কমিয়ে দিক।
অর্থাৎ অয়ন বুঝতে পারছো যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল মঞ্চে মিছিলে যে স্লোগান তুলছে, সেটাও কিন্তু আজকে বাজেটের আগে জনগণের তার সুর, জনগণের রিংটোন, তারা কিন্তু সরকারের কাছে তারা কিন্তু যাতে দ্রব্যমূল্যর যাতে বৃদ্ধি না হয়, পকেটের স্বাস্থ্যের সঙ্গে নিত্যদ্রব্য যেগুলো আছে সেগুলো সামঞ্জস্য রেখে কিনতে পারেন, সেই প্রত্যাশাই কিন্তু সাধারণ মানুষের মধ্যে শিয়ালদা স্টেশন ঘুরে দেখতে পাওয়া যাচ্ছে। একেবারেই দেবাঞ্জন, একেবারেই কারণ শিয়ালদা স্টেশন এমন একটা লোকেশন, এমন একটা ডেস্টিনেশন যে একেবারে যারা খেটে খাওয়া মানুষ তাদের প্রত্যেকের যদি পালস বুঝতে হয় তাহলে শিয়ালদা স্টেশন চলে যেতে হয়। কারণ এই মুহূর্তে আমরা যে বাজেটের দিকে তাকিয়ে রয়েছি সেটা তো মূলত মধ্যবিত্ত মানুষের কথা ভেবে, তার মধ্যে আসছে ভোট, অতএব ভোটের সঙ্গে মানুষের এই চাহিদা, এর সামঞ্জস্য কিভাবে রাখতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আমরা আরেকটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব কতটা এগোলো বাজেট পেশের কাজ। নির্মলা সীতারামন আজকে ঠিক কোন বেশভূষাতে আসছেন সংসদে, এবং তার আগে তিনি ঢোকার আগে যে একটা ফটোশ্যুট হয় যেখানে প্রচুর ফাইল তার পায়ের কাছে পড়ে থাকে, যার উপর নির্ভর করে একটা গোটা দেশের, একটা গোটা বছরের অর্থনৈতিক ভাগ্য। রাজীব চক্রবর্তী আমার সহকর্মী একেবারে সরাসরি যেখানে বাজেট পেশ হবে সেখানেই রয়েছেন। আমি রাজীব, তোমার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যেই আমরা দেখেছি আর্থিক সমীক্ষার রিপোর্ট, সেখানে একটা সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিস তার মূল্য বৃদ্ধি ঠেকাতে এবার কিছু কিছু মাস্টার প্ল্যান, কিছু কিছু সিদ্ধান্ত ঘোষণা করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই অবস্থায় তোমার কাছে আমার প্রশ্ন, বাজেট পেশের প্রস্তুতি কতদূর, কি তোড়জোড় দেখছো তুমি সেখানে? দেখো, একদম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পার্লামেন্ট যে বিল্ডিং, পার্লামেন্ট ভবন, সংসদ ভবন, তার ঠিক সামনে। এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এই মুহূর্তে অর্থমন্ত্রক থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি অনুমতি নেবেন, এটি একটি প্রথামাফিক বিষয়। তিনি অনুমতি নেওয়ার পর সেখান থেকে এসে সংসদ ভবনে ঠিক 10টা নাগাদ তিনি এসে পৌঁছবেন। তারপর 10টা 15তে শুরু হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, এবং সেই মন্ত্রিসভার বৈঠকে এই বাজেটকে ছাড়পত্র দেওয়া হবে। এগুলি সবই একেবারে নিয়ম, এগুলি সবই প্রথা। কিন্তু যে বিষয়টা তুমি বলছিলে খুব গুরুত্বপূর্ণ, যে এবারের বাজেট কি হবে, তার কারণ দেখো, গত বছর আয়করে একটা বিস্তর ছাড় দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। যে নতুন রিজিম, তাতে একেবারে 12.5 লক্ষ পর্যন্ত রোজগারে ছাড় দেওয়া হয়েছে। এবার তাহলে কি, এই প্রশ্নগুলি সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে। এবার কেন্দ্রীয় স্তরে, অর্থাৎ যে জাতীয় স্তরে কোনো নির্বাচন নেই, লোকসভা নির্বাচন নেই, তাহলে নির্বাচন নেই যখন, তাহলে কেন্দ্রীয় সরকার কোন কোন বিষয়গুলিতে নজর রাখবে? গতবার বাজেটে আমরা দেখেছিলাম বিহারকে ঢেলে দেওয়া হয়েছিল। বাংলা, যখন পশ্চিমবঙ্গ সরকার বারবার তারা বঞ্চনার অভিযোগ করেন, এবার বাংলায় নির্বাচন রয়েছেন, আরও কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে, তার আগে কি বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, বাংলার জন্য বিশেষ কোনো প্রকল্প ঘোষণা করা হবে, সেদিকে নজর থাকছে। কিন্তু সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি তা হলো, এবার বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করবেন 2047কে সামনে রেখে। 2047 আমাদের দেশের স্বাধীনতার 100 বছর। তার আগে দেশ গঠন করার জন্য যে সিদ্ধান্তগুলি, সংস্কার থাকবে, অর্থাৎ কিছু একেবারে কিছু কড়া সিদ্ধান্ত থাকতে পারে, আবার ভোটমুখী বাজেটও করতে হবে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে রাখতে হবে। তিনি নবমবার বাজেট পেশ করতে চলেছেন। তিনি সেই ব্রিফকেসে বাজেট পেশ করার যে সিস্টেম, তাকে বন্ধ করে বই খাতা চালু করেছিলেন। তারপর সেখান থেকে তিনি ডিজিটাল ট্যাবের মাধ্যমে বাজেট পেশ করতেন। সাম্যের খেলা, একেবারে যেন সরু একটা দড়ি, সেই দড়ির এক পাশে রয়েছে দেশের দারিদ্র, দেশের জিডিপি, তার সঙ্গে এক পাশে রয়েছে দেশের আর্থিক উন্নয়ন, তার সঙ্গে রয়েছে জিএসটি, কর কাঠামো, সবকিছু মিলে একটা কঠিন কাজ, যে কাজটা বিগত 8 বছর ধরে করে আসছেন নির্মলা সীতারামন। কারুর প্রত্যাশা পূরণ তিনি করতে পেরেছেন, কারুর পারেননি। আমরা বরঞ্চ একটু কয়েকটা রাজনৈতিক প্রতিক্রিয়া শুনিনি নির্মলা সীতারামনের এর আগের 8টি বাজেট এবং আজ পেশ হতে চলা 9ম বাজেট ঘিরে কি বলছে রাজনৈতিক মহল, কিভাবে চলছে রাজনীতির চর্চা, শুনুন। আমাদের কোনো এক্সপেকটেশন নেই, এক্সপেকটেশনের কিছু নেই। আমরা দেখব কালকে কি আছে, কালকে কি করবেন কি না করবেন সে দেখব আমরা। তবে অনেক সময় দেখেছি যে বাজেট হয়, অ্যালটমেন্ট হয়, কিন্তু রিলিজ হয় না টাকা, সেরকম যেন না হয় এটাই বলছি।
পশ্চিমবঙ্গ তো অলরেডি 12টা ট্রেন পেয়ে গেছে, নিশ্চয়ই পশ্চিমবাংলার লোক পাবে, কারণ পশ্চিমবাংলায় প্রায় 10.5-11 কোটি মানুষ থাকেন, তারা তো ভারতের বাইরে নয়। এখানকার সরকার করুক না করুক, কেন্দ্র সরকার তাদের জন্য করবেই। আর গরিব কল্যাণকারী যোজনার লাভ, তার 81 কোটি মানুষ রেশন পাচ্ছেন, অন্যান্য সুবিধা পাচ্ছেন, তো সেটা ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা, যেগুলো পৌঁছয়নি সেটাকে শুধরানোর চেষ্টা হবে। দেশের অর্থনীতি এগোচ্ছে, মানুষের কাছে ক্রয় ক্ষমতা বাড়ছে, আর বিজনেসম্যানদের লাভও হচ্ছে। এবার হচ্ছে বাজেট। অর্থনীতিবিদরা কি বলছেন আমরা একটু শুনবো। গ্লোবাল কোম্পানি আমাদের এখানে এসে ডেটা সেন্টার এবং সেমিকন্ডাক্টর এবং চিপস তৈরির যে একটা নতুন ওয়েভ এসছে, সেইটাকে সামনে রেখে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, চিপস ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কিছু অ্যানাউন্সমেন্ট হয়তো থাকবে। ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড চার্জিং পয়েন্ট বা ব্যাটারি রিলেটেড কিছু সোর্স সেগুলো থাকতে পারে। সিনিয়র সিটিজেনদের কোভিডের পরে যে কনসেশনটা উঠে গেছিলো সেটা আবার হয়তো ফিরে আসতে পারে। কোনো জনমোহিনী বাজেট বা চমকদার বাজেট হবে বলে আমার মনে হয় না। ইট উইল বি রিফর্ম ওরিয়েন্টেড মিক্স বাজেট হবে বলেই আমার ধারণা। গত বছরের বাজেটে যেমন চাহিদার উপর জোর দেওয়া হয়েছিল, চাহিদা বাড়ানোর ওপর, এবছরের বাজেটে আমি আশা করব যোগান বাড়ানোর ওপর জোর দেওয়া হোক। অর্থাৎ যোগান যদি বাড়ে তাহলেই এই যে বর্ধিত চাহিদা এটা পূরণ করা সম্ভব হবে এবং একই সঙ্গে আমাদের রপ্তানির বাজারেও আমরা বিক্রি করতে পারবো। আমরা একটা সংঘাতের বাতাবরণের আবহ ইতিমধ্যেই তৈরি হতে দেখছিলাম, কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গে যবে থেকে এসআইআর হবে কথাটা ঘোষণা হয়েছে, ঠিক তবে থেকেই রাজ্যের শাসক দলের সঙ্গে নির্বাচন কমিশন এবং তার সঙ্গে জড়িয়ে পড়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তারপর অবশেষে সেখানে প্রবেশ ঘটেছে কংগ্রেসের, তারপর সেখানে বামফ্রন্ট। এসআইআর নিয়ে এই রাজ্যে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্ক ইতিমধ্যেই এসআইআর হয়ে যাওয়া রাজ্যগুলোর কোথাও আর হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে এই সংঘাতের মধ্যে নতুন মাত্রা চড়তে চলেছে, কারণ আজ তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে যাচ্ছেন দিল্লি। আগামীকাল অর্থাৎ একদম সোমবার নির্বাচন কমিশনকে তিনি কার্যত চেপে ধরতে যাচ্ছেন। তার হাতে কি কি ডকুমেন্ট রয়েছে, কিভাবে চেপে ধরবেন তিনি নির্বাচন কমিশনকে, আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার সহকর্মী প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রবীর, একটু বোঝার চেষ্টা করব যে আমরা তো এটা দেখতে পাচ্ছি যে যবে থেকে এসআইআর এর ঘোষণা তবে থেকেই একটা সংঘাত, এবং সেই সংঘাত বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে যেখানে ফর্ম 7 প্রত্যেকটি এসডিও বিডিও অফিসে একেবারে গোছা গোছা ফর্ম 7, সেখানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো তার দিল্লি যাওয়া এবং সেখানে নির্বাচন কমিশনকে একেবারে চোখে চোখ রেখে তার যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এটা কতটা তাৎপর্যপূর্ণ, কি ঘটতে চলেছে আগামীকাল? দেখো, গত কয়েক মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গেছে যে এসআইআর এই যে মানুষকে হেনস্থা চলছে তার বিরুদ্ধে আন্দোলন কিন্তু দিল্লিতে হবে। গত কয়েক মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা বলতে শোনা গেছে। অবশেষে দেখা যাচ্ছে যে সেই দিল্লির বুকে এসআইআর এর আন্দোলনের আঁচ ফেলতে চলেছে তৃণমূল কংগ্রেস আগামীকাল থেকে, যার জন্য ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি রওনা হয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কলকাতা থেকে রওনা দেবেন। প্রথমে আগামীকাল বিকাল 4টের সময় মুখ্য নির্বাচনী অফিসার বা কমিশনার তার সাথে বৈঠক রয়েছে তৃণমূল কংগ্রেসের, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 15 জনের একটি প্রতিনিধি দল সেখানে যাবেন। এবং দিল্লি রওনা হওয়ার আগে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি চিঠি নির্বাচন কমিশনারকে দিয়েছেন। এই নিয়ে 6টি চিঠি দিলেন এসআইআর আবহে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। কোনো উত্তর পাওয়া যায়নি বলে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করছে, কোনো সুরাহা হয়নি বলে তৃণমূল অভিযোগ করছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল থেকে দিল্লির কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যে বাংলার মানুষকে হেনস্থা করার আজ এবং তার আন্দোলন আগামীকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আশ্রয় পড়তে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অয়ন। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে, কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাই। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? নমস্কার, দেখছেন জি24 ঘন্টা বাংলা @8 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। এই মুহূর্তে সেরা খবরগুলো দেখে নেব এক নজরে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। এখন অবধি মৃত বেড়ে 27। দেহ শনাক্ত করতে চলেছে ডিএনএ ম্যাপিং। ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে দগ্ধদেহ। আনন্দপুরের ঘটনায় সেট গঠন করল বারুইপুর জেলা পুলিশ। তদন্তে 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সুপার শুভেন্দ্র কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া নেতৃত্বে তদন্ত চালাবে সেট। নিম্নমানের সামগ্রী দিয়ে নর্দমা বানানোর অভিযোগ। আনন্দপুর অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে আসতে 32 ঘন্টা দেরি মানতে নারাজ দমকল মন্ত্রী। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ সুজিতের। বললেন, গোডাউনে এত মানুষ থাকছেন ঠিক না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা। এক নজরে এবার জেলার খবর জি24 ঘন্টা। আদিবাসীদের কি এসআইআর শুনানিতে হয়রানি হচ্ছে? এই প্রশ্নে সম্পূর্ণ ভিন্ন মত তৃণমূল এবং ভারত জাগাত মাঝি পারগানার নেতারা। এসআইআরে আদিবাসীদের হয়রানি প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু। এদিকে বর্ধমানে আদিবাসী সংগঠনের জেলা সমাবেশে এসে অন্য দাবি করলেন ভারত জাগাত মাঝি পারগনা মহলের রাজ্য সভাপতি বিজয় সোরেন। তিনি বলেন, এসআইআরে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, সেরকম কোনো খবর নেই। কারো অসুবিধা হলে তিনি সংগঠনের কাছে আসবেন। দাবি ভারত জাগাত মাঝি পারগনা মহলের রাজ্য সভাপতি বিজয় সোরেনের। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে, কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। বিমল।
आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? আজ কেন্দ্রীয় বাজেট টানা নভেম্বর বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কৃষক, রেলযাত্রী, বেতনভোগীদের জন্য কি সুখবর শোনাবেন নির্মলা? বাজেট নিয়ে তুঙ্গে প্রত্যাশা। ভোটমুখী বাংলায় বাড়তি নজর, পশ্চিমবঙ্গের জন্য বাড়তি বরাদ্দ, নতুন রেলপথ পাবে, থমকে থাকা মেট্রোর ভবিষ্যৎই বাকি। তৃণমূলের বঞ্চনার অভিযোগ কাটাতে কি দাওয়াই নির্মলার? বাড়ছে জল্পনা। আজ লোকসভায় বাজেট মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থানে কি ঘোষণা? নির্মলার ঘোষণা কি? দিনভর বাজেট দেখুন শুধুমাত্র জি 24 ঘন্টায়। নির্ভুল কাট সত্যি, কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস #1 টিএসটি বার, দেশের ভরসা। সহ নিবেদনে এসে গেছে রূপ বডি মাসাজ অয়েল। জি 24 ঘন্টা যা করে ভয়েস স্টুডিও থেকে ননস্টপ নটা নিয়ে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। অনুপ্রবেশ বিতর্কের মাঝেই এবার চিকেন স্নেক নিয়েও সরব হলেন অমিত শাহ। চিকেন স্নেককে বাদ দেওয়া হবে, কয়েকদিন আগে দিল্লিতে স্লোগান। এবার চিকেন স্নেক ভারতের ভূমি, কারোর হাত দেওয়ার ক্ষমতা নেই। গতকাল শিলিগুড়ি থেকে এই হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওপার বাংলায় বারবারই চিকেন স্নেক কেটে নেওয়ার ফাঁকা আওয়াজ শোনা যায়, কখনো চিকেন স্নেক কেটে নেওয়ার, কখনো 7 সিস্টার দখলের ফাঁকা আওয়াজ। এবার একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়িতে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন যে কারোর ক্ষমতা নেই, চিকেন স্নেক ভারতের ভূমি, কারোর হাত দেবার ক্ষমতা নেই। গতকাল শিলিগুড়ি থেকে রীতিমতন হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কি বলেছিলেন শুনবো। कुछ दिन पहले कुछ लोगों ने दिल्ली में नारे लगाए कि चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाए। আর এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মৌমিতা চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, আমরা দেখেছি ওপার বাংলা থেকে কখনো 7 সিস্টার দখলের ফাঁকা আওয়াজ উঠতে থাকে, কখনো চিকেন স্নেক তারা কেটে নেবে এমন ফাঁকা আওয়াজ তারা দিতে থাকে। একেবারে শিলিগুড়িতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রীতিমতন হুঙ্কার দিলেন যে কারোর ক্ষমতা নেই চিকেন স্নেকে হাত দেওয়ার। কারণ পৈতৃক সম্পত্তি নয় এই চিকেন স্নেক, এবং এটা ভারতেরই জায়গা। খুব স্বাভাবিকভাবেই ভারতকে চুপচাপ দেখে যদি কেউ মনে করেন যে দুর্বল, তাহলে তাদের ভুল ভাঙার সময় কিন্তু এসে গিয়েছে। কারণ গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। কারণ একাধিকবার গত 1 বছরেরও বেশি সময় ধরে যেভাবে কখনো ডক্টর ইউনূস, কখনো হাসনাত আব্দুল্লাহ মতো হঠাৎ গজিয়ে ওঠা নেতা বারবার করে 7 সিস্টার দখলের হুমকি দিচ্ছেন, কিংবা চিকেন স্নেক নাকি তারা বাদ দিয়ে দেবেন এমন হুমকি দেন, সেই পরিপ্রেক্ষিতে ভারত সরকারের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট করে দিলেন চিকেন স্নেক কারোর পৈতৃক সম্পত্তি নয়। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা ভারত বাংলাদেশ সীমান্ত, এবং দেখতে পাচ্ছ যে আন্তর্জাতিক সেই সীমান্ত, যেখান থেকে একেবারে ঢিলছড়া দূরত্বে পঞ্চগড় ডিভিশন পড়ে বাংলাদেশের, যেখানে বাংলাদেশের পতাকা উঠতেও আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে অধিকাংশ ওই যে ট্রাক তুমি দেখতে পাচ্ছ, বাংলাদেশের অধিকাংশ ট্রাক, সেখানকার মানুষজন, সাধারণ মানুষজন যারা এখানে ব্যবসার সঙ্গে জড়িত, তারা কিন্তু এখনো আসা যাওয়া করছেন। এবং তাদের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে এই ধরনের হঠাৎ হঠাৎ অসংবেদনশীল মন্তব্য আদতে সাধারণ মানুষকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভারতের সঙ্গে ব্যবসায়িক কাজে বা অন্যান্য কাজে এখানে আসেন, তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এবং সাধারণ মানুষ তারা বুঝে উঠতে পারছেন না, বাংলাদেশের সাধারণ মানুষ, যে এই ধরনের মন্তব্যের প্রতিক্রিয়া কি হতে পারে। আমি আরও একবার ছবি দেখাতে চাইবো, যে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের অনেক ট্রাক
ঢাকা মেট্রো লেখা রয়েছে, সেই ট্রাক কিন্তু যাতায়াত করছে এবং কড়া নিরাপত্তা এই সীমান্ত জুড়ে। চেষ্টা করব কয়েকজনের সঙ্গে একবার কথা বলার, কারণ কিছুক্ষণ আগেও আমাদের সঙ্গে কথা হচ্ছিল। দাদা, কোন ডিভিশন থেকে আপনারা থাকেন, কোথায় থাকেন, কোনখানে থাকেন আপনি? আমরা এখানেই থাকি, বাংলাবান্ধা। আপনি তো বলছিলেন ওই পাড়ের বাসিন্দা। হ্যাঁ, এই যে ওপাশে, ওই পাশে বাংলাদেশের। এখানে কি কাজের জন্য আসে? এখানে যে বাংলা গাড়ি নিয়ে আসছি। বাংলা গাড়ি নিয়ে এসেছেন। এখানে বিএসএফ এর সহযোগিতা আপনারা পান? কোনো অসুবিধা হয় ভারতে এসে? না, কোনো অসুবিধা পাই না, ভালোই। এই যে বারবার করে বিভিন্ন রকম মন্তব্য হয় ভারতকে নিয়ে, সেটাই আপনারা অস্বস্তিতে পড়েন? কাজ করতে কোনো অসুবিধা হয়? এটা কি করা ঠিক, ভারতকে নিয়ে এই ধরনের মন্তব্য করা? এখন ওগুলা তো আমি বলতে পারবো না। এখানে আমি আসি, এখানে থাকি, নকাল আমরা, সুবিধা ভালো পাই, সমস্যা নেই। এখানে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা। আপনি কিছু বলতে চান? না, কোনো অসুবিধায় পড়তে হয়? কোনো অসুবিধা নেই। ভারত সরকার সহযোগিতা করে? সহযোগিতা হ্যাঁ, সহযোগিতা। আপনি কোথায় থাকেন? আমি ওপাশে থাকি। আমরা এখানে। জায়গার নাম কি? এই বাংলাবান্ধা, আমরা এখানে লোকাল। আপনি? আমিও লোকাল, এখানে পাশে আমাদের বাংলাবান্ধায়। বাংলাবান্ধায় কোথায়? আপনি বাংলাদেশের কোন? বাংলাদেশের এই যে ড্রাইভার, আমি চালক একজন। হ্যাঁ, তো বাংলাদেশের কোথায়, মানে কি নাম গ্রামে? বাংলাবান্ধা, ওটা বাংলাবান্ধা বলেন। জি জি। আচ্ছা, তো এই যে ভারতকে নিয়ে এই যে বিভিন্ন রকমের কথা বলা হয়, সেটা কি ঠিকভাবে উচিত বলা? আসলে ওটা রাজনৈতিক পলিটিক্স, ওটা আমরা অতদূর বলতে পারবো না। আমরা গাড়ি চালাই, খাই, আমাদের এত। সাধারণ মানুষ ভোট দেবেন ওখানে, 12ই ফেব্রুয়ারি তো ভোট। তো ভারতকে নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত মনে হয় আপনাদের? সাধারণ মানুষের মতামতের দাম নেই? আছে অবশ্যই, কিন্তু আমরা আসলে রাজনীতিতে কোনো করি না। আসলে আমরা আমাদের পেট নিয়ে থাকি, গাড়ি চালাই, এই বাস। গাড়ি নিয়ে যখন এখানে আসেন, বিএসএফ হেল্প করে, তো সাহায্য করে? আমাদের কোনো ক্ষতি করে না, ইনশাল্লাহ। না, ওরা চেক করে দেখে, ছাড়ে দেয়। অবৈধ কিছু থাকলে তো অবশ্যই করবে। তা আমরা আসি, গাড়িতে তেমন কিছু নাই, আমাদের শুধু মাল থাকে, গাড়ি খালি হলে আমরা চলে যাই, এই অবধি। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর রহমান। এবং বিভিন্ন সঙ্গে কথা হচ্ছিল, কারণ বিএসএফ এর কাজ করেন, উপযুক্ত কাগজপত্র দেখেন এবং সেই কাগজপত্র দেখেই তারা ছাড়েন। এবং যে জায়গাটায় এই মুহূর্তে আমি ঘুরছি, নীলাঞ্জনা দেখতে, সেখান থেকে এখনও প্রচুর ট্রাক কিন্তু বাংলাদেশের সেগুলো আসছে। এবং এই আন্তর্জাতিক সীমান্ত নিয়ে গতকাল অনুপ্রবেশ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু যারা বৈধ কাগজপত্র নিয়ে আসেন তারা বলছেন, যারা ব্যবসার জন্য আসেন তারা বলছেন যে বিএসএফ তাদের সহযোগিতা করেন এবং এখানে কোনো রকম সমস্যায় তাদের পড়তে হয় না। ধন্যবাদ মৌমিতা, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা, এই যে চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই নিয়ে অমিত শাহ স্পষ্ট হুঁশিয়ারি গতকাল শিলিগুড়ি থেকে দিয়েছেন যে এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, কেউ হাত দিতে পারবে না। কিন্তু আপনাদের মনে থাকবে, এই চিকেন স্নেক কিংবা 7 সিস্টার্স নিয়ে বারবার হুমকি দিয়েছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বারবার তাদের ফাঁকা আওয়াজ, শুনুন কি বলেছিলেন। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে। চিকেন স্নেক কিংবা 7 সিস্টার্স নর্থ ইস্টের যে রাজ্যগুলি রয়েছে তাদের সঙ্গে সংযোগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। চিকেন স্নেকের থেকে নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন অনেক কাছে রয়েছে। সীমান্তবর্তী এই এলাকা, শিলিগুড়ির এই এলাকা উত্তরবঙ্গের জন্য, রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা করিডোর। এবং সেটা যখন দখলের ফাঁকা আওয়াজ ওপার বাংলা থেকে আসছে, 7 সিস্টার্স দখলের ফাঁকা আওয়াজ যখন ওপার বাংলা থেকে আসছে, কালকে একেবারে শিলিগুড়িতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি যে কেউ হাত দিতে পারে না চিকেন স্নেকে, কারণ এটা ভারতের ভূমি, কারণ হাত দেওয়ার ক্ষমতা নেই।
আর এর মধ্যে অনুপ্রবেশ নিয়ে বারবারই পদ্মশিবির সরব হয়েছে, আর এই ইস্যুতে তৃণমূলকে নিশানাও করেছে রাজনীতির রোজনামচায় পরিণত হয়েছে সেটা। বঙ্গ সফরে এসে সেই কাঁটাতার, সেই অনুপ্রবেশকে রাজনৈতিক ভাষ্যে তুলে ধরেছেন অমিত শাহ। পাল্টা অবশ্য তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। सिर्फ घुसपैठ नहीं रुकेगी, बंगाल से एक एक घुसपैठियों को चुन चुन कर वापस भेज दिया जाएगा। সম্প্রতি এই রাজ্যের সীমান্তে বিএসএফ এর পোস্টের জন্য জমি দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডেডলাইনও বেঁধে দিয়েছে আদালত। ভোটের আগে দরজার তালিকায় কাঁটা তারও। ব্যারাকপুর থেকে শিলিগুড়ির দু জায়গাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতিয়ার অনুপ্রবেশ। নিশানায় তৃণমূল। বিএসএফ কে জমি দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। এমনকি হাইকোর্টের নির্দেশও মুখ্যমন্ত্রী মানবেন না বলে তোপ দাগলেন মোদির ডেপুটি। ये घुसपैठ का जो मुद्दा है राष्ट्रीय सुरक्षा का मुद्दा है। ये घुसपैठिए हमारे युवाओं की रोजगारी खा रहे हैं, हमारे गरीबों का चावल खा रहे हैं और यहां आकर दंगे कराकर भारत को सुरक्षित कर रहे हैं। मैं आज कहकर जाता हूं, सिर्फ घुसपैठ नहीं रुकेगी, बंगाल से एक एक घुसपैठियों को चुन चुन कर वापस भेज दिया जाएगा। हाईकोर्ट का भी सुनकर जमीन नहीं देने वाली है ममता दीदी। Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. You have the most unsuccessful home minister after independence that the country has ever seen. So rather than politicizing an unfortunate incident, try and extend help and make sure such incidents are not repeated. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি তিনি কড়া ভাষায় জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে জমি দিন বা না দিন, 31শে মার্চ তার মধ্যেই বিজেপির মুখ্যমন্ত্রী এসে 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি তুলে দেবেন। অনুপ্রবেশকারীদের শুধুমাত্র ধরা হবে, শনাক্ত করা হবে তা না, তাদের ফেরত পাঠানোরও ব্যবস্থা করবে বিজেপির সরকার। ভারত বাংলাদেশ সীমান্ত 4096 কিলোমিটার জুড়ে রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 2016 কিলোমিটার। বহু জায়গাতে সীমান্তে কাঁটা তার নেই। ওপার বাংলায় সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক সীমান্ত কাঁটা তার দিয়ে মুড়ে ফেলতে তৎপর কেন্দ্র। পাশাপাশি জাতীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ চিকেন স্নেক নিয়েও এদিন শিলিগুড়ির সভায় হন অমিত শাহ। कुछ लोगों ने दिल्ली में नारे लगाए कि चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाए। সামনেই বিধানসভা ভোট, তার আগে অনুপ্রবেশ নিয়েও তেতে উঠছে বঙ্গ রাজনীতি। মমিতা চক্রবর্তী, নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি 24 ঘন্টা। আর যেদিকে নজর রয়েছে, আজকে নবমবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার রবিবার সংসদে বাজেট পেশ হচ্ছে। বাজেট 2026 মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলের চরম প্রত্যাশা রয়েছে। 5 রাজ্যে ভোট রয়েছে, তার আগেই বাজেট, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই যে 5 রাজ্যে ভোট রয়েছে সেখানে ভোটের প্রভাব কি বাজেটের ক্ষেত্রেও দেখা যাবে। বিহারের ক্ষেত্রে আমরা গতবার দেখেছি একেবারে ঢালাও ঘোষণা হয়েছিল। বাংলায়, আমাদের রাজ্যে যেহেতু ভোট রয়েছে, বাংলার জন্য বাড়তি কোনো বরাদ্দ, বাড়তি কোনো ঘোষণা থাকবে সেই দিকে তো নজর রয়েছে। আমরা সব মিলে এই মুহূর্তের আপডেটটা নিয়ে নিই। রাজীব চক্রবর্তী একদম দিল্লি থেকে রয়েছেন, প্রতিনিধি রাজীব। বাজেট এবারের অন্যরকম হতে পারে এমনটা অনুমান করা হচ্ছে, তার কারণ বাংলায় নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গবাসী হিসেবে সাধারণ মানুষ, বাংলার মানুষ তারা প্রত্যাশা করছে। প্রত্যাশা করার যথেষ্ট কারণও রয়েছে, কারণ গতবার বাজেটে দেখা গিয়েছিল বিহারকে ঢেলে সাজিয়েছিল কেন্দ্রীয় সরকারি বাজেটে বরাদ্দ ছিল বিহারের জন্য ব্যাপক। এবার কি তাহলে বাংলার জন্য বরাদ্দ থাকবে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠে আসছে। কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি আরো কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে। নির্বাচনমুখী বাজেট হবে নাকি সংস্কারের জন্য বাজেট হবে, সংস্কারমুখী বাজেট হবে? আমরা যে খবর পাচ্ছি সূত্র মারফত, এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে দেশ গঠনে। তার কারণ সাধারণ নির্বাচন বা লোকসভা নির্বাচন এখন নেই, তাই জাতীয় স্তরে সংস্কারের কথা ভাববে সরকার এবং সেক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করা, 2047কে সামনে রেখে দেশ গঠনের ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন এবং অবশ্যই দ্রব্যমূল্য যে বৃদ্ধি হয়েছে তাতে কিছুটা
পাঁচ টানা এই প্রচেষ্টা থাকবে সরকারের। সংস্কারমুখী বাজেট হতে হবে, আবার ভোটমুখী বাজেটও হতে হবে। এই দুইয়ের ভারসাম্য রক্ষা করতে হবে নির্মলা সীতারামনকে। তিনি নভেম্বর আজকে বাজেট পেশ করতে চলেছেন। তিনি আর কিছুক্ষণের মধ্যে সংসদ ভবনে পৌঁছবেন, তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে, আর তারপরেই কিন্তু তিনি সকাল 11টায় বাজেট পেশ করবেন। এবারের বাজেটের যে দুটি ভাগ থাকে সাধারণত, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বটি বড় থাকছে এবং সরকারি ঘোষণা সমস্তটাই কিছু থাকছে দ্বিতীয় পর্বে। গত বছর সাধারণ যারা মধ্যবিত্ত, যারা চাকরিজীবী, তাদের জন্য আয়করে ছাড় দেওয়া হয়েছিল 12 লাখ পর্যন্ত। এবার কি সেটিকে 14 লাখ করা হবে? এই প্রশ্নও কিন্তু উঠছে। এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কিন্তু মূল্য বৃদ্ধি, কর্মসংস্থান, দেশ গঠন এবং সেক্ষেত্রে সর্বোপরি পরিকাঠামো উন্নয়ন, রেল, সড়ক, বিমান পরিষেবা সমস্ত দিকেই এবার গুরুত্ব দিতে হবে। পাশাপাশি থাকছে শিক্ষা, স্বাস্থ্য এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এবং অবশ্যই যে কথা দিয়ে শুরু করেছিলাম, পশ্চিমবঙ্গের দিকে বিশেষ নজর থাকবে কিনা। বাংলার তরফ থেকে বারবার অভিযোগ আসে, বাংলার সরকার যারা রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা অভিযোগ করে থাকে বাংলার প্রতি বঞ্চনা। সেই বঞ্চনার যে অভিযোগ তা কি এবার খণ্ডন করা হবে? এরকম কিন্তু বেশ কয়েকটি বিষয় এবার নজর থাকছে। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি লোকসভায় বাজেট পেশ করবেন এবং ধীরে ধীরে ছবিটা স্পষ্ট হবে। রাজীব, ধন্যবাদ তোমাকে। আজকে আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থনীতিবিদরা কি বলছে একবার শুনি। সরকারের এরকম একটা ইচ্ছে আছে যে মানুষের হাতে অতিরিক্ত অর্থ তুলে দেওয়া, যাতে মানুষ সেই টাকাটা নিয়ে বাজারে খরচা করতে পারে। এবং যারা কর্পোরেট হাউস আছেন, যারা প্রোডাকশন করছেন, যারা ব্যবসা চালাচ্ছেন, তাদেরকে যাতে সরকার একটু ইনকাম ট্যাক্সে ছাড় দেয় সেটা দেখতে হবে। ভারতবর্ষের বাজারে চাহিদাটাকে যাতে আরো বাড়ানো যায়, যাতে যারা ম্যানুফ্যাকচারিং সেক্টর আছেন তাদেরকে যাতে উদ্বুদ্ধ করা যায়, তাদের জন্য যাতে আয়করে কিছু ছাড় দেওয়া যায়, সেটা কিন্তু সরকার দেখতে পারে। গত বছরের বাজেটে যেমন চাহিদার উপর জোর দেওয়া হয়েছিল, চাহিদা বাড়ানোর ওপর, এবছরের বাজেটে আমি আশা করব যোগান বাড়ানোর ওপর জোর দেওয়া হোক। অর্থাৎ যোগান যদি বাড়ে তাহলেই এই যে বর্ধিত চাহিদা এটা পূরণ করা সম্ভব হবে এবং একই সঙ্গে আমাদের রপ্তানির বাজারেও আমরা বিক্রি করতে পারবো। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বিমল। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? নমস্কার, দেখছেন জি24 ঘন্টা বাংলা @8 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। এই মুহূর্তে সেরা খবরগুলো দেখে নেব এক নজরে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। এখন অবধি মৃত বেড়ে 27। দেহ শনাক্ত করতে চলেছে ডিএনএ ম্যাপিং। ধ্বংসস্তূপ সরাতে বেরিয়ে আসছে দগ্ধদেহ। আনন্দপুরের ঘটনায় সেট গঠন করল বারুইপুর জেলা পুলিশ। তদন্তে 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সুপার শুভেন্দ্র কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া নেতৃত্বে তদন্ত চালাবে সেট। নিম্নমানের সামগ্রী দিয়ে নর্দমা বানানোর অভিযোগ। বসিরহাটের আন্দুলপোতা এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। নিকাশি নির্মাণের জন্য নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে অভিযোগ। স্থানীয়দের জনপ্রতিনিধি ও ঠিকাদার সংস্থাকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীর।
আলিপুরদুয়ারে টাকা আদায় করতে গিয়ে দুপক্ষের সংঘর্ষ, গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত আলিপুরদুয়ারের প্রমোদনগর এলাকা। শুক্রবার রাতের ঘটনায় আহত এক পুলিশ গাড়ি লক্ষ্য করে ঢিল সংঘর্ষকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম একজন, হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলা বলায় 3 নাবালককে হেনস্থার অভিযোগ। ছত্তিশগড়ে আটকে পড়া নাবালকদের ফেরালো প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, 17 জানুয়ারি ভিন রাজ্যে পাড়ি দেয় 3 নাবালক। বাংলা বলায় ছত্তিশগড়ের রায়পুরে তাদের ট্রেন থেকে নামিয়ে দেয় রেল পুলিশ। ঘটনা জানতে পেরে প্রশাসনের সাহায্য চায় পরিবার। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতায় 14 দিনের মধ্যে বাড়ি ফেরে তারা। উত্তর 24 পরগনার হাসনাবাদে বিধ্বংসী আগুন। স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশে বস্তিতে শুক্রবার রাতে আগুন লাগে। বিধ্বংসী আগুনে পুড়ে যায় একাধিক ঘর। প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির অনুমান। দমকলে একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি করে আগুন খতিয়ে দেখছে পুলিশ। সেনা জঙ্গি গুলির লড়াই উত্তপ্ত কাশ্মীর। কাশ্মীরের কিসওয়ারে জঙ্গি দমন অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। ডোলগাঁওয়ে চলছে গুলির লড়াই। জঙ্গিদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাদের পাল্টা জবাব দিচ্ছে যৌথ বাহিনী। 2 সপ্তাহ ধরে উপত্যকায় নাগারে চলছে অপারেশন ট্রাসি 1। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার সঙ্গে নয়া কূটনৈতিক সম্পর্ক ভারতের। ডেলসি রডরিগেজের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুক্রবার রাতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। এক সাইডেলে পোস্ট করে তিনি সে কথা জানান। দুদেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে এই আলোচনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। একসঙ্গে 3 প্রদেশের বিদ্রোহী নিধন অভিযানে নেমেছে পাক সেনা। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বালুচিস্তানের লিবারেশন আর্মি এবং তাহরিক ই তালিবান পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র অভিযানে নেমেছে পাক ফৌজ। জানা গিয়েছে বালুচিস্তানের হান্নাই এবং পঞ্চগুট জেলায় অভিযানের নামে সশস্ত্র বাহিনী। এই অভিযানে কমপক্ষে 50 জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছে, এমনটাই দাবি পাক সেনার। পাকিস্তানের 7টি প্রদেশে হামলা বালুচ লিবারেশন আর্মির। কোয়েটায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি বিএলএ। জানা গিয়েছে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা বালুচ বিদ্রোহীরা ঘটায়। হামলার জেরে বেশ কয়েকজন পুলিশের মৃত্যু হয়েছে বলে খবর। আহত একাধিক বেশ কিছু এলাকায় নামানো হয়েছে সেনা। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। আমেরিকায় ফের আংশিক শাটডাউন। শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়নি চলতি বছরের বাজেট। আংশিকভাবে অচল আমেরিকার ট্রাম্প প্রশাসন। ইরানে ফের হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। নরমে গরমে ভেনেজুয়েলার থেকেও বড় সেনা অভিযানে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। সামরিক হামলা থেকে বাঁচতে দ্রুত আলোচনা টেবিলে বসবে ইরান। ইরান একটা চুক্তি করতে চায়। শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল, গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে। আর এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবন থেকে সংসদে পৌঁছে গিয়েছেন নির্মলা সীতারামন। যে ছবি দেখছেন, আর প্রথমবার রবিবার বাজেট পেশ হচ্ছে। বাজেট 2026 মধ্যবিত্ত, শিল্পপতি, কৃষক, শেয়ার বাজার সব মহলের একটা প্রত্যাশা রয়েছে ভোটমুখী বঙ্গের জন্য। কোনো বাড়তি বরাদ্দ, কোনো বাড়তি ঘোষণা থাকে কিনা, যেমনটা বিহারের ক্ষেত্রে হয়েছিল। আর এই মুহূর্তে ছবি দেখছেন, রাষ্ট্রপতি দই খাইয়ে দিচ্ছেন অর্থমন্ত্রীকে, নির্মলা সীতারামনকে। আর কিছু সময়ের পর হবে বাজেট পেশ, যেদিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে গোটা দেশ। মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্ত মানুষ, তারা আশায় বুক বাঁধছেন তাদের জন্য কোনো খুশির খবর থাকে কিনা। ভোটমুখী বঙ্গের জন্য কি বরাদ্দ থাকে, সেই নিয়েও ক্রমশ আগ্রহ বাড়ছে। 5 রাজ্যে নির্বাচন, সেক্ষেত্রে 5 রাজ্যের জন্য, এবং অবশ্যই আমাদের নজর রয়েছে আমাদের রাজ্যের দিকে। কি ঘোষণা থাকে, বাজেটে কি থাকে, নজর রয়েছে।
आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? নমস্কার, দেখছেন জি24 ঘন্টা বাংলা @8 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। এই মুহূর্তে সেরা খবরগুলো দেখে নেব এক নজরে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। এখন অবধি মৃত বেড়ে 27। দেহ শনাক্ত করতে চলেছে DNA ম্যাপিং। ধ্বংসস্তূপ সরাতে বেরিয়ে আসছে দগ্ধদেহ। আনন্দপুরের ঘটনায় সেট গঠন করল বারুইপুর জেলা পুলিশ। তদন্তে 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সুপার শুভেন্দ্র কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া নেতৃত্বে তদন্ত চালাবে সেট। নিম্নমানের সামগ্রী দিয়ে নর্দমা বানানোর অভিযোগ। বসিরহাটের আন্দুলপোতা এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। নিকাশি নির্মাণের জন্য নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে অভিযোগ। স্থানীয়দের জনপ্রতিনিধি ও ঠিকাদার সংস্থাকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীর। আলিপুরদুয়ারে টাকা আদায় করতে গিয়ে দুপক্ষের সংঘর্ষ। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত আলিপুরদুয়ারের প্রমোদনগর এলাকা। শুক্রবার রাতের ঘটনায় আহত এক পুলিশ গাড়ি লক্ষ্য করে ঢিল সংঘর্ষকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম একজন, হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলা বলায় 3 নাবালককে হেনস্থার অভিযোগ। ছত্তিশগড়ে আটকে পড়া নাবালকদের ফেরালো প্রশাসন। স্থানীয় সূত্রে খবর 17 জানুয়ারি ভিন রাজ্যে পাড়ি দেয় 3 নাবালক। বাংলা বলায় ছত্তিশগড়ের রায়পুরে তাদের ট্রেন থেকে নামিয়ে দেয় রেল পুলিশ। ঘটনা জানতে পেরে প্রশাসনের সাহায্য চায় পরিবার। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতায় 14 দিনের মধ্যে বাড়ি ফেরে তারা। উত্তর 24 পরগনায় হাসনাবাদে বিধ্বংসী আগুন। স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশে বস্তিতে শুক্রবার রাতে আগুন লাগে। বিধ্বংসী আগুনে পুড়ে যায় একাধিক ঘর। প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির অনুমান। দমকলে একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি করে আগুন খতিয়ে দেখছে পুলিশ। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর। কাশ্মীরের কিসওয়ারে জঙ্গি দমন অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। ডোলগাঁওয়ে চলছে গুলির লড়াই। জঙ্গিদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাদের পাল্টা জবাব দিচ্ছে যৌথ বাহিনী। 2 সপ্তাহ ধরে উপত্যকায় নাগারে চলছে অপারেশন টাশি 1। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার সঙ্গে নয়া কূটনৈতিক সম্পর্ক ভারতের। ডেলসি রডরিগেজের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি সে কথা জানান। দুদেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে এই আলোচনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। একসঙ্গে 3 প্রদেশে বিদ্রোহী নিধন অভিযানে নেমেছে পাক সেনা। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বালুচিস্তানের লিবারেশন আর্মি এবং তাহরিক ই তালিবান পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র অভিযানে নেমেছে পাক ফৌজ। জানা গিয়েছে বালুচিস্তানের হান্নাই এবং পঞ্চগুট জেলায় অভিযানের নামে সশস্ত্র বাহিনী। এই অভিযানে কমপক্ষে 50 জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছে, এমনটাই দাবি পাক সেনার। পাকিস্তানের 7টি প্রদেশে হামলা বালুচ লিবারেশন আর্মির। কোয়েটায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি BLA। জানা গিয়েছে আত্মঘাতী বিস্ফোরণে ঘটনা বালুচ বিদ্রোহীরা ঘটায়। হামলার জেরে বেশ কয়েকজন পুলিশের মৃত্যু হয়েছে বলে খবর। আহত একাধিক বেশ কিছু এলাকায় নামানো হয়েছে সেনা। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। আমেরিকায় ফের আংশিক শাটডাউন। শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়নি চলতি বছরের বাজেট। আংশিকভাবে অচল আমেরিকার ট্রাম্প প্রশাসন। আজ কেন্দ্রীয় বাজেট টানা নবমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কৃষক, রেলযাত্রী, বেতনভোগীদের জন্য কি সুখবর শোনাবেন নির্মলা? বাজেট নিয়ে তুঙ্গে প্রত্যাশা। ভোটমুখী বাংলায় বাড়তি নজর। পশ্চিমবঙ্গের জন্য বাড়তি বরাদ্দ। নতুন রেলপথ পাবে ট্রেন। থমকে থাকা মেট্রোর ভবিষ্যৎ কি? তৃণমূলের বঞ্চনার অভিযোগ কাটাতে কি দাওয়াই নির্মলার? বাড়ছে জল্পনা। আজ লোকসভায় বাজেট। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থানে কি ঘোষণা? নির্মলার ঘোষণা কি? দিনভর বাজেট দেখুন শুধুমাত্র জি24 ঘন্টায়। সোমে সাক্ষাৎ। শনিবার চড়া সুর মুখ্যমন্ত্রীর। সংঘাতের সুর চড়িয়ে জ্ঞানেশ কুমারকে ফের চিঠি মমতার। আইন ভেঙে মাইক্রো অবজারভার নিয়োগ। কয়েকজন পর্যবেক্ষকের ভূমিকায় প্রশ্ন। নির্ভুল কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা। শুধু মানুষের কথা বলা একমাত্র জি24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন
বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক এবং পতঞ্জলি গরু দুধের ঘি ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। আর মাত্র 1 ঘন্টার অপেক্ষা, তারপর গোটা দেশ জানতে পারবে যে তাদের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার তাদের জন্য নতুন কি নিয়ে আসছে, কোন জিনিসের দাম বাড়ছে, কোন জিনিসের দাম কমছে। সারা বছর ধরে আপনি যে ইনকাম করছেন তাতে ট্যাক্স কোন রকম ছাড় দেওয়া হচ্ছে কিনা। সবচেয়ে বড় বিষয় থাকে যে এক্ষেত্রে কৃষির বাজেট কি বলছে, উচ্চশিক্ষার বাজেট কি বলছে, তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ থাকে মৎস্যজীবী থেকে শুরু করে একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদের জন্য বাজেটে এবারে কি দিশা থাকবে খুব গুরুত্বপূর্ণ। কারণ 2026 মানে একাধিক রাজ্যে ভোটমুখী, একাধিক রাজ্য কেরালা, তামিলনাড়ু, অসম, বাংলার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট। ফলে স্বাভাবিকভাবেই ভোটমুখী বিহারের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম যে বিহারকে একাধিক প্যাকেজ দেওয়া হয়েছিল, তারপর কার্যত বিরোধীরা সে সময় বলেছিলেন সেই একেবারে বাজেটকে যে এটা বিহারের বাজেট হয়েছে, দেখে মনে হচ্ছে না কেন্দ্রের বাজেট, মনে হচ্ছে যেন বিহারের বাজেট। একইভাবে অন্ধ্রপ্রদেশ যেভাবে তিনি নির্মলা সীতারামন একেবারে দুহাত ভরে দিয়েছিলেন, এবারও কি ভোটমুখী বাংলা, কেরালা, তামিলনাড়ুর জন্য একই ধরনের ঘোষণা থাকবে? ফলে আশায় বুক বাঁধছে এই সমস্ত রাজ্যগুলি। অজিতাভ রায়চৌধুরী বিশিষ্ট অর্থনীতিবিদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের স্টুডিও থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন স্বপন সেনগুপ্ত, এসবিআই এর এজিএম ছিলেন কলকাতা শাখার, তাকেও আমি স্বাগত জানাই আমাদের এই দুই বিশেষ অতিথিকে আমাদের জি24 ঘন্টার এই বাজেট আলোচনায় স্বাগত। এবং আমার সঙ্গে রয়েছেন অপর স্টুডিও থেকে আমার প্রতিনিধি নীলাঞ্জনাকে আমি স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আর নীলাঞ্জনা, প্রথমেই তোমার কাছে আমি যাব, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয় সবচেয়ে বেশি নজর রাখার মতো এবারের বাজেটে আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে বাংলায় ভোট, অসমে ভোট, কেরালায় ভোট, তামিলনাড়ুতে ভোট, একাধিক রাজ্যে ভোট রয়েছে। বিশেষ করে বাংলায় এই মুহূর্তে কেন্দ্রের বিভিন্ন বিষয় নিয়ে তারা বঞ্চনার অভিযোগ করছে। ঠিক তোমার পাশে আমি যেখানে দেখতে পাচ্ছি যে বাজেটে বাংলা কি পাচ্ছে, এই আশা এই মুহূর্তে বাঙালির কাছে তো এই মুহূর্তে সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্টে রয়েছে। একদমই সৈকত, একদম তুমি ঠিক বলেছো। ভোটমুখী আমাদের রাজ্য, 5টি রাজ্য নির্বাচন রয়েছে এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে বাজেটের ক্ষেত্রে তার কতটা প্রতিফলন হবে সেদিকে তো আমরা সকলেই তাকিয়ে রয়েছি। সাধারণ মধ্যবিত্ত মানুষ, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিকাঠামো, কর্মসংস্থান, করের ক্ষেত্রে ছাড়, এই সমস্ত কতটা ছাড় দেওয়া হচ্ছে বা কি থাকছে বাজেটে নজর থাকছে। অবশ্যই বাংলার ক্ষেত্রে আসবো, তবে সামগ্রিকভাবে বাজেটের ক্ষেত্রে কি চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে নির্মলা সীতারামনকে এবং কি কি প্রত্যাশা রয়েছে সেদিকে যেরকম নজর রাখবো। এবং বাংলার ক্ষেত্রে 2025-এর ক্ষেত্রে না পাওয়ার হিসাবটাও এই আগে 2026-এর বাজেটের আগে আমরা দেখে নেব। তবে প্রথমে একটু বাজেটের চ্যালেঞ্জ কি থাকছে সেদিকে যদি আমাদের নজর রাখা যায়, যে বাজেট চ্যালেঞ্জের ক্ষেত্রে নির্মলা সীতারামন কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারে। পরিকাঠামো খাতে ব্যয়, পরিকাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে গোটা পরিকাঠামো লজিস্টিক সেক্টরের ক্ষেত্রে কতটা নজর দেওয়া, কারণ বারবার করে যেটা মনে করা হচ্ছে যে এবারের বাজেট সংস্কারমুখী হতে পারে, সেক্ষেত্রে পরিকাঠামো খাতে ব্যয় এটা যেরকম একটা চ্যালেঞ্জের বিষয় থাকছে। কর্মসংস্থান, বেকারত্ব নিয়ে বারবার করে দেখেছে বিরোধীরা সরব হয়েছে, এই নিয়ে আলোচনা বারবার উঠে এসেছে। সেক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে কতটা জোর দেওয়া যেতে পারে, কর্মসংস্থানের জন্য কি থাকে বাজেট বরাদ্দ সেদিকে যেরকম নজর থাকবে, এটাও যেরকম একটা চ্যালেঞ্জ রয়েছে। এবং আর্থিক বৃদ্ধির হার বজায় রাখা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সৈকত, যে আর্থিক বৃদ্ধির হার বজায় রেখে গোটা বাজেটটা, এবং সেই সঙ্গেই আসছে রাজকোষে ঘাটতি নিয়ন্ত্রণ। এই রাজকোষে ঘাটতি নিয়ন্ত্রণ করেই কিন্তু বিভিন্ন খাতে বরাদ্দ বা বাজেট সামগ্রিকভাবে অর্থমন্ত্রীকে পেশ করতে হবে। এইগুলো তো গেল চ্যালেঞ্জের বিষয়। প্রত্যাশার কথায় সাধারণ মানুষ, সাধারণ একেবারে মধ্যবিত্ত, আমি প্রত্যাশার বিষয় অবশ্যই আসবো। তার আগে তুমি যে প্রথম 4টি পয়েন্ট দেখালে, 4টি পয়েন্ট নিয়ে আমি একটু বিশিষ্টদের কাছে চলে যেতে চাই, তারপর আমি প্রত্যাশার বিষয় আসবো। কারণ বাজেট মানে প্রত্যাশার পারদ চড়ছে, আর একটু চড়ুক, আমরা সেই চড়া পারদ নিয়ে আসবো মানুষের কাছে। তার আগে আমি একটু চলে যাবো এই মুহূর্তে অজিতাভ বাবুর কাছে।
মাফ করবেন, আমি অজিতাভ বাবুর কাছে যেটা প্রথম জানতে চাইবো, অজিতাভ বাবু, পরিকাঠামো এত গুরুত্বপূর্ণ, অজিতাভ বাবুর কাছে যেটা জানতে চাইবো, অজিতাভ বাবু, পরিকাঠামো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কংগ্রেস এবং বিজেপির মধ্যে মূলত তফাৎ এই ক্ষেত্রে কংগ্রেস তোলে যে আমরা একটা সময় যে পরিকাঠামো নির্মাণ করেছিলাম কেন্দ্রের একেবারে টাকায়, মানুষের করের টাকায় বিভিন্ন পরিকাঠামো নির্মাণ করেছিলাম, যেটা একটা দেশের ভবিষ্যৎকে সুদৃঢ় করতে পারে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। বিজেপি এসে সব বেসরকারীকরণ করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, এলআইসি কে বাজারে ছেড়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনার কাছে জানতে চাইবো যে এবারে নরেন্দ্র মোদী সরকারের এই বাজেট, ভোটমুখী একাধিক রাজ্যের ক্ষেত্রে বাজেট, এটাকে পরিকাঠামোয় জোর দেওয়া কত ইম্পর্টেন্ট এবং এক্ষেত্রে সংস্কার কতটা ইম্পর্টেন্ট? এটা বলার তো অপেক্ষা রাখে না যে পরিকাঠামো আমরা যেটা দেখেছি বিভিন্ন জায়গার আলোচনায়, 1 টাকা যদি সরকার ব্যয় করেন পরিকাঠামোয়, রাস্তা, ব্রিজ, এয়ারপোর্ট বা সেচের ব্যবস্থায় করেন, তাহলে হয়তো 1 টাকা 50 পয়সা বেসরকারি বিনিয়োগ বাড়ার উচিত, হচ্ছে কিনা সেটা পরের প্রশ্ন। এই লক্ষ্য নিয়ে যদি যায় তাহলে পরিকাঠামোর কোনো অল্টারনেটিভ নেই। আর পরিকাঠামো সমস্ত বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। দেখুন, বিশ্বায়নের যুগে বেসরকারীকরণের একটা ঝোঁক আছে এবং আজকে সরকারের আয় আমি যদি জাতীয় আয়ে দেখি 20% নেমেছে, যেটা আগে 30% ছিল। সব সরকার করে দেবেন বললে তো হবে না, এটা বেসরকারি ক্ষেত্রের দায়িত্ব থেকে যায়, তাদেরও পরিকাঠামো এগিয়ে আসতেই হবে। সেখানে সরকার পরিকাঠামোয় ব্যয় করবেন এবং সমস্ত বেসরকারীকরণ হচ্ছে এটা ঠিক নয়। যেটা মেজর ব্যাপার হচ্ছে পরিকাঠামোর ফাইন্যান্সিং, অর্থাৎ আর্থিক সংস্থানটা পরিকাঠামো কি করে হবে সেটা কিন্তু প্রধান সমস্যা। এই নয় যে পরিকাঠামোয় খরচা হচ্ছে না, সরকার খরচা করছেন না, এগুলোর কোনো যুক্তি আমি দেখি না। কিন্তু অজিতবাবু, দ্বিতীয় যে পয়েন্টটা আমার এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সরকার ভর্তুকি কত টাকা দিচ্ছে। এটা কিন্তু অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার যখন প্রথম 2014 সালে ক্ষমতায় আসে তখন কিন্তু ভর্তুকি অনেক ক্ষেত্রে বেশি ছিল। ধীরে ধীরে সরকারের ভর্তুকি কমানোর দিকে যাচ্ছে, কারণ সরকার মনে করে যে ভর্তুকি না দিয়ে যদি দেশের মানুষকে স্বাবলম্বী করে তোলা যায়, তাদেরকে অনেক বেশি তাদের হাতে টাকা দেওয়া যায়, কর্মসংস্থান হয়, বাজার সচল থাকবে, সেক্ষেত্রে দেশ এগোনোর ক্ষেত্রে এগিয়ে চলে। কিন্তু কংগ্রেস কিন্তু এটা বিশ্বাসী ছিল না, কংগ্রেস ভর্তুকির দিকে বেশি বিশ্বাসী ছিল। ফলে এই ক্ষেত্রটাকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন এবারের বাজেটে? এবার আমি যদি বলি, প্রত্যেকটা রাজ্যে ভোট হচ্ছে, সেখানে নতুন নতুন স্কিম তৈরি হচ্ছে, যেটা কিন্তু সরাসরি লোকজনের হাতে টাকা পয়সা দেওয়া। সেটাকে আমি ভর্তুকি বলবো না আমি কি বলবো? আমি তো তাকে সরাসরি আমি লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গে এখন অন্য রাজ্যগুলো অ্যাকচুয়ালি সমস্ত রাজ্যে এই ধরনের, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, এইগুলো তো ভর্তুকি। এইগুলো কি কোনো সরকার, সেটা আজকে যে সরকারি কেন্দ্রে আছেন, যে সরকার বা অপোজিশন বা বিপক্ষে যারা আছেন, কোনো সরকারই কি এটার কোনো পরিবর্তন চাইবেন? সুতরাং ভর্তুকি কমিয়ে দিচ্ছি মানে আমি বলতে পারি আজকে গ্যাসের ক্ষেত্রে মানে সাধারণ যে রান্নার গ্যাসে হয়তো ভর্তুকি কমাতে পারে, পেট্রোলে উঠে গেছে, কেরোসিনে উঠে গেছে, বা এখন কৃষিক্ষেত্র হয়তো ভর্তুকি সারের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কমাচ্ছে, কিন্তু অন্যদিকে তো যাচ্ছে। সমস্ত মিলিয়ে ভর্তুকি বিভিন্ন রূপে আসছে। সেটাকে কমাতে গেলে কর্মসংস্থান বাড়িয়ে আয়ের পথ যদি না প্রশস্ত করতে পারি, তাহলে এর কোনো বিকল্প কিন্তু ওরকম মুখের কথায় হবে না। বেশ, অজিতবাবু আপনাকে সঙ্গে রাখছি, স্বপনবাবু আপনি থাকবো। আমি একটু দিল্লিতে চলে যাবো এই মুহূর্তে সরাসরি। আমাদের সঙ্গে আমার প্রতিনিধি নয়াদিল্লি থেকে রয়েছেন রাজীব। আমি রাজীবের কাছে একটু চলে যেতে চাইবো। রাজীব, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দিল্লিতে এই মুহূর্তে বলা যেতে পারে ঠান্ডা যথেষ্ট রয়েছে, কুয়াশা রয়েছে, ধোঁয়াশা রয়েছে, সবকিছুই রয়েছে। এবারের বাজেটেও তেমনই কি ধোঁয়াশাপূর্ণ থাকবে? দিল্লির বিরোধী রাজনীতিরা কি বলছে? দেখো সৈকত, খুব সুন্দর প্রশ্ন। ধোঁয়াশা রয়েছে এবং এই ধোঁয়াশা কি বাজেটে থাকবে? দেখো, বাজেট কখনো ধোঁয়াশাপূর্ণ হতে পারে না, বিরোধীরা অবশ্যই বলবেন, কিন্তু এবার বাজেটে দিশা নির্দেশ থাকবে দেশ কোন দিকে এগোবে। আমি এর আগে বলছিলাম যে দেখো, এখন যে সময় এই বাজেট পেশ করা হচ্ছে, সেতে দেশে অর্থাৎ জাতীয় স্তরে সাধারণ নির্বাচন নেই, লোকসভা নির্বাচন নেই,
সেক্ষেত্রে কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, এই রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে। এই রাজ্যগুলিতে ফোকাস থাকবে, স্বাভাবিকভাবেই বোঝা যেতে পারে যেভাবে আমাদের দেশের রাজনীতি গতি প্রকৃতি যেভাবে চলে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই রাজ্যগুলির দিকে নজর থাকবে। কিন্তু 2047 সালের কথা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এবং সেই 47 সালে আমাদের দেশের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে। সেই সময় দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার ভিত্তি বলা যেতে পারে তৈরি করবার কাজ কিন্তু নির্মলা সীতারামন তৈরি করেছেন। গত 8 বার যে বাজেট তিনি পেশ করেছেন, ছোট ছোট সিদ্ধান্তে সেগুলো আমরা দেখেছি। এবার বাজেটে সেই বিষয়গুলি আরও বেশি করে গুরুত্ব পাবে। যে কর্মসংস্থানের কথা একটু আগে কোনো অতিথি বলছিলেন, সেই কর্মসংস্থান আমাদের দেশে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সরাসরি কর্মসংস্থান করার ক্ষেত্রে যথেষ্ট বাধা রয়েছে, যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। সরকারকে এবারের বাজেট সেই জায়গাগুলিকে অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ এই কর্মসংস্থান পিএসইউগুলির মাধ্যমে রেল, বিমান এবং সড়ক, সেক্ষেত্রে নতুন কোনো কর্মসূচি, নতুন পরিকাঠামো ঘোষণা করা, নতুন প্রজেক্ট ঘোষণা করা। অর্থাৎ রাজীব, এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে যদি সরকারকে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে কেন্দ্রের কোষাগারে টাকা আনতে হয়, তাহলে পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আবার অন্যদিকে মানুষের হাতে টাকা পৌঁছানোর জন্য মানুষের হাতে কর্মসংস্থান দিতে হবে বা সরকারি চাকরি দিতে হবে। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমার প্রতিনিধি এই মুহূর্তে নীলাঞ্জনা রয়েছেন আমার সঙ্গে। আমি এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদী সংসদে এই মুহূর্তে পৌঁছেছেন, আমি সেই ছবি আপনাদেরকে দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদে পৌঁছেছেন। সকাল 11টায় বাজেট শুরু হবে, সকাল 10:07:58 এই মুহূর্তে, এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গেলেন সংসদে। সেই ছবি আপনাদেরকে দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন কিছুক্ষণের মধ্যে। সেই ছবি আমাদের হাতে চলে আসবে। মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে বাজেটে ছাড়পত্র দেওয়া হবে, তারপর বাজেট পেশ। প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন সংসদ ভবনে। প্রধানমন্ত্রীর পৌঁছে গিয়েছেন। আমি এই মুহূর্তে আরেকবার একটু রাজীবের কাছে যেতে চাইবো। রাজীব, প্রধানমন্ত্রী পৌঁছে গেলেন সংসদে। দেখো, যে বাজেট নিয়ে গত কয়েকদিন ধরে চর্চা হচ্ছে, সেই বাজেট পেশ করতে আর মাত্র 1 ঘন্টা বাকি বলা যেতে পারে। 1 ঘন্টাও বাকি নেই। 10:15 নাগাদ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসবে এবং সেখানেই এই বাজেটে ছাড়পত্র দেওয়া হবে। দেখো, এই বাজেট তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এর মধ্যে যথেষ্টভাবে ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা আমরা সবাই জানি সরকারে কোন জায়গায় রয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি অর্থমন্ত্রকে আজকে যান, তারপর সেখান থেকে রাষ্ট্রপতি ভবনে যান, রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তিনি সংসদ ভবনে এলেন। এখন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসবে, মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র দেওয়া হবে। কিন্তু এগুলি সবই প্রথা, আনুষ্ঠানিক যে বিষয়। এক্ষেত্রে তোমাকে বলে রাখি যে আর মাত্র কিছুক্ষণ পরেই কিন্তু বাজেট পেশ করা হবে লোকসভায়, এবং এই বাজেট পেশ করা হবে 2টি পর্বে। প্রথম পর্বে সরকারের নীতি নির্ধারণ করবার কিছু ঘোষণা থাকবে। সরকারের অর্থনীতি এই জায়গায় কোথায় দাঁড়িয়ে রয়েছে, দেশের অর্থনীতি, সেটি ঘোষণা করা হবে। এবং বৈশ্বিক বাজার, আন্তর্জাতিক বাজারের নিরিখে দেশ কোথায় দাঁড়িয়ে রয়েছে তার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি জানাবেন দেশকে। আর তারপরে দ্বিতীয় ধাপে, যেটি বড় ধাপ, সেই ধাপে কিন্তু একের পর এক ঘোষণা করা হবে। অর্থাৎ বেশ রাজীব, আমরা নজর রাখবো সেই বাজেটের একমাত্র সবচেয়ে বড় মেগা কভারেজ বলা যেতে পারে জি 24 ঘন্টায় আমরা সকাল থেকে শুরু করে দিয়েছি, এবং তার আগে মানুষের প্রত্যাশা। আমি এই মুহূর্তে শোনাবো যে বিরোধীদের তরফ থেকে বাজেট পেশের আগেই কি বলা হচ্ছে अखिलेश सिंह यादवेর তরফে। শুনুন। सरकार से कोई उम्मीद नहीं, उसके बजट से क्या उम्मीद होगी। और पिछले तमाम बजटों में देखने को मिला है, बजट 1/20 लोगों के लिए बनता है, 5% लोगों के साथ। और आज सरकार को ये भी सोचना चाहिए पीछे मुड़ करके कि जो वादे उन्होंने किए थे अपने घोषणा पत्र में, क्या उन पे खरे उतरे हैं। तो जिस सरकार से उम्मीद नहीं, उस सरकार के बजट से क्या उम्मीद होगी। আমি নীলাঞ্জনার কাছে চলে যাব। নীলাঞ্জনা, বিরোধীরা কিন্তু প্রথম থেকেই উল্টো সুর গাইছেন, বাজেট এখনো পেশ হয়নি। তারা বলছেন যে সরকারের ওপর কোনো ভরসা নেই মানুষের, সেই সরকারের বাজেটের ওপর কি ভরসা হবে। কিন্তু আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি গত কয়েকদিন ধরে, সেই অনুযায়ী প্রত্যাশা সামনে উঠে আসছে যে মানুষ কি চাইছেন এবারের বাজেট থেকে। সেই প্রত্যাশার এই মুহূর্তে তোমার কাছে কি বলছে?
একদমই সৈকত, প্রত্যাশা তো রয়েছে, বিরোধীরা নিজেদের অবস্থান স্পষ্ট করছেন, কিন্তু সাধারণ মানুষ তারা আশায় বুক বাঁধছেন। এটাও তো সত্যি যে তাদের প্রত্যাশা রয়েছে যে তাদের জন্য কোনো কিছু সাশ্রয়ের ঘোষণা হয় কিনা, তারা কতটা সুরাহা পেতে পারেন সেক্ষেত্রে করের ক্ষেত্রে, এবং যেমনটা বলছিলাম চ্যালেঞ্জের কথা যখন হচ্ছিল যে শিক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, এই বিষয়গুলো তো চ্যালেঞ্জ রয়েছে। এবার আসি যদি প্রত্যাশার কথায়, 2047 বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা বারবার করে মোদী বলছেন, রিফর্মের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, বাজেটে তার কতটা প্রতিফলন, কি কি প্রত্যাশা সাধারণ মানুষের? প্রত্যাশার দিকে যদি আমরা একবার নজর রাখি, এই বাজেট প্রত্যাশা ঠিক কি রয়েছে, প্রত্যাশার দিকে যদি নজর রাখা যায় সৈকত, প্রথমেই যদি বলি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে লাগাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সাধারণ মানুষ বারবার করেই বলছেন যে মূল্য বৃদ্ধিতে তাদের জীবন কঠিন হচ্ছে। প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে, সেই অনুযায়ী আয় কোথায়? নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে কি লাগাম টানানো হবে? এই প্রত্যাশা যেরকম রয়েছে, একদিকে যেরকম এই বিষয়টা যেরকম নজরে রয়েছে, এরই পাশাপাশি আয়কর কাঠামো বদল, আয়কর কাঠামো কতটা বদল হবে, এই দিকে কিন্তু আয়করের ক্ষেত্রে কতটা ছাড়ের ঊর্ধ্বসীমা থাকবে, এই বিষয়টা, কর ছাড়ের বিষয়টা কতটা হতে পারে সাধারণ মানুষ। যদি আমরা হোম লোনের কথা বলি সেক্ষেত্রে, এরই পাশাপাশি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে যে দীর্ঘমেয়াদীর জন্য তারা বিনিয়োগ করছে কিন্তু তাতেও কর দেওয়া হচ্ছে, এই সমস্ত কর, এবং তার সঙ্গে অবশ্যই আয়করের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং কৃষিতে, কৃষি ক্ষেত্র আমরা জানি যে আমাদের দেশের বেশিরভাগ, একটা বড় অংশ কৃষি ক্ষেত্রের সঙ্গে তাদের জীবিকা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছে। কৃষি ক্ষেত্রের জন্য কি কি বরাদ্দ হতে পারে, কৃষি ক্ষেত্রের উন্নতির জন্য, ডিজিটাল প্রসারের জন্য, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিক্ষেত্রে আয়ের স্থায়িত্ব, এমনটাই কিন্তু আশা করছেন কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, যে স্থায়িত্ব, আয়ের স্থায়িত্ব, স্থিতিশীলতা তারা চাইছেন, এই প্রত্যাশা রয়েছে। সার এবং বীজের দাম নিয়ন্ত্রণ, এটা আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা সৈকত। আমরা জানি যে সার এবং বীজের দাম ভর্তুকি কৃষিক্ষেত্রে, এটা কিন্তু বারবার করে কৃষকদের সমস্যার কারণ হয়েছে। এক্ষেত্রে কি নজর দেবেন অর্থমন্ত্রী? বাজেটে এর জন্য কি কিছু থাকবে, এটা বিষয় রয়েছে। এবং পরিকাঠামো, বারবার করে যেই আলোচনা আসছে, পরিকাঠামো সংস্কারের কথা যখন আসছে, লজিস্টিক সেক্টরের কথা যখন আসছে, পরিকাঠামো বাদ যায় কি করে, পরিকাঠামোর ক্ষেত্রে বরাদ্দ কত থাকবে, এটাও কথা কিন্তু সামনে আসছে, কারণ এবারের বাজেট সংস্কারমুখী বলা হচ্ছে। এবং চাকরির সুযোগ বৃদ্ধি, অবশ্যই সেই একই জায়গায় আমরা ঘুরে ফিরে আসছি, কর্মসংস্থান, বেকারত্ব ইস্যু নিয়ে বারবার করে বিরোধীরা সরব হয়েছেন, আমরা দেখেছি। চাকরির সুযোগ বৃদ্ধি, তার জন্য বাজেটে অর্থমন্ত্রী কি পেশ করতে চলেছেন? একেবারে নীলাঞ্জনা, খুব সুন্দরভাবে তুমি আমাদের প্রত্যাশাগুলিকে সামনে নিয়ে এলে, এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়েই আমি একটু চলে যেতে চাইবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্বপন বাবু, এবং স্টেট ব্যাংকের সঙ্গে দীর্ঘদিন তার কর্মজীবনের অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব সামলেছেন। স্বপন বাবু, আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আয়কর, যেটার জন্য একটা বড় অংশের মানুষের নজর থাকে আয়করের দিকে। আমরা দেখেছি বিগত দুটি টার্মে রেপো রেট এবং রিভার্স রেপো রেট সেটাকে কমানো হয়েছে। রিভার্স রেপো রেট কমানোর অর্থ ব্যাংকের আয় এবং তার সঙ্গে মানুষের ইএমআই এর সুযোগ সুবিধা, অর্থাৎ রেপো রেট যদি কমানো হয় তাতে সাধারণভাবে তার সঙ্গে ব্যাংক অর্থাৎ যে হারে সুদ নেয় সেই সুদের হার যদি কমে, তাহলে মানুষকে কম টাকায় ঋণ দিতে পারবে এবং মানুষও কম টাকায় ইএমআই দিতে পারবে। কিন্তু বাজারে কিন্তু তার সঠিক প্রতিফলন হয়নি বলে অনেকে দাবি করেন যে রেপো রেট কমছে, ইএমআই কমছে না, যদিও তার সঙ্গে টার্মের অনেক সম্পর্ক রয়েছে। এইটা কতটা ইম্পর্টেন্ট এবারের ক্ষেত্রে বাজেটে? আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে খুব ছোট্ট করে বর্তমান পরিপ্রেক্ষিতটা যদি একটু বুঝে নিই, ভারতবর্ষের অর্থনীতি এক হিসেবে কিন্তু অত্যন্ত সুইট স্পটে এখন, কেননা হাই গ্রোথ রেট পৃথিবীর অন্যতম সেরা, বড় ইকোনমির মধ্যে সেরা, 7.4 এক্সপেক্টেড। মূল্যবৃদ্ধি অত্যন্ত ভালো নিয়ন্ত্রণে আছে, লেস দ্যান 2%, সম্ভবত 1.7%, যেটা ভারতবর্ষের পক্ষে একটা রেকর্ড। আমাদের ফরেক্স রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ খুব ভালো জায়গায় আছে, প্রায় $710 বিলিয়ন। আমরা মূলত আমাদের অর্থনীতির গ্রোথ ডিপেন্ড করে ডোমেস্টিক কনজামশনের ওপর, আনলাইক চায়না বা ভিয়েতনাম বা কোরিয়া, এরা যেহেতু এক্সপোর্ট সাফার করলে বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমরা গত কয়েক মাসেও ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু অত বড়ভাবে নয় যেটা এই অবস্থায় হতে পারতো অন্যান্য কিছু দেশ। এছাড়াও আরও অনেক দিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচারে আমাদের খুব ভালো ডেভেলপমেন্ট হচ্ছে। আমাদের অটোনমি, স্ট্র্যাটেজিক অটোনমি, খুব ফুয়েল ছাড়া আরও অন্যান্য অনেক ক্ষেত্রে
আমরা খুব বেশি ডিপেন্ডেন্ট নয়, বিদেশ ক্রিটিক্যাল মোমেন্টে আমরা নিজেদের উপরেই চালাতে পারি। তার মানে স্বপনবাবু, আপনার কথার সূত্র ধরে আমি একটা লিঙ্ক পাচ্ছি, সেটা হচ্ছে দেশ স্বনির্ভর হচ্ছে, আত্মসমৃদ্ধ হচ্ছে, সেই কারণে কি জিডিপি বাড়ছে এবং সেই জন্য কি দেশের আয় বাড়ছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেটা একটা কারণ। এর সঙ্গেই বড় সংকট এসে নেমেছে, যেটাকে আমরা বলি ট্রাম্প ট্যারিফ। তারপরে ওর সঙ্গেই বোধহয় যুক্ত, সেটা হচ্ছে রুপির মূল্যায়নটা, রুপির ভ্যালুটা কমে গেছে ভিসাভি ডলার অলমোস্ট 7%। বেশ, আমি স্বপনবাবু আসবো এই রুপি, অর্থাৎ কোথাও একটা টাকার উত্থান পতন খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এবারে আমি আসি ব্যাংকিং এর ব্যবস্থায়, যেটা আমি আসবো স্বপনবাবু, ব্যাংকিং এ আমি অবশ্যই আপনার কাছে আসবো। তার আগে এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি আমার প্রতিনিধি এই মুহূর্তে শিলিগুড়ি থেকে রয়েছেন নারায়ণ সিংহ রায়। সেখানকার মানুষের প্রত্যাশা, বাজেট প্রত্যাশা কি বলছে নারায়ণ? না, নারায়ণের সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি আবার একটু স্বপনবাবুর কাছে চলে যেতে চাই। স্বপনবাবু, ব্যাংকিং নিয়ে যে বলছিলেন আপনি। ব্যাংকিং ব্যবস্থা এখানেও বলি, গত বহু দশকের মধ্যে ব্যাংকের হেলথ, এখন ব্যাংকের ব্যালেন্স শিট এখন খুব ভালো জায়গায় আছে। ব্যাংকের এনপিএ মাত্রই 2.2% নেমে এসছে, যেটা প্রায় 15% ছিল 2018-তে। এটা একটা বিরাট ক্রেডিট। আর ব্যাংকের মধ্যে যাকে বলা হয় দাদা ব্যাংক, সব থেকে সেরা ব্যাংক, সেই স্টেট ব্যাংকের এনপিএ কিন্তু 1.73 এবং নেট হচ্ছে 0.40। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। সুতরাং এর জন্য ব্যাংকের লোকেদেরও কিছু ক্রেডিট প্রাপ্য। লাইটার মোমেন্টে বলছি, সেটা সরকার দিচ্ছেন না হয়তো, এটা লাইটার স্কেলে। এবারে আসি রেপো রেট, রিভার্স রেপো রেট যেটা কমেছে গত এই বছরে, তার ফলশ্রুতি হিসেবে ট্রানজিশনটা কিছুটা ডিলেট হচ্ছে। আলোচনায় ফিরবো, একটা শার্প ব্রেকের টাইম হয়েছে, একটা দ্রুত ব্রেক নিয়ে ফিরছি আবারও আলোচনায় এবং বাজেট প্রত্যাশা নিয়ে। সঙ্গে থাকুন। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে, কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বিমল। आप कट लो। नेक्स्ट, कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নভেম্বর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার, সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলেই মত অর্থনীতিবিদদের। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছি জি 24 ঘন্টার পর্দায়। বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজাসুজি চলে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। জি 24 ঘন্টার পর্দায় সেই ছবি। অর্থমন্ত্রকের দিকে যাচ্ছেন নির্মলা সীতারামন। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার, সব দিকেই নজর। আম জনতা তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে। এসআইআর সংঘাতের আবহে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিও দপ্তরে বসেই বেআইনিভাবে ভোটার তালিকায় গড়বিল আশত কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। বিশাল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। চিঠিতে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগপত্রে ব্যাকডোর মেকানিজম বলে তো মুখ্যমন্ত্রী।
ভোটের বছরে তৃণমূলকে বিঁধেছে কুণ্ডল কাটা। পূর্ব বর্ধমানের ভাতারে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের দ্বন্দ্বে জেরবার স্থানীয় কর্মী সমর্থক। তৃণমূলের সভায় প্রাক্তন বিধায়ক বনমালী হাজরাকে আমন্ত্রণ না জানানো নিয়ে বিতর্কের সূত্রপাত। প্রতিবাদে পথে নামে বনমালী হাজরার অনুগামীরা। বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে নিশানা তৃণমূলের একাংশের। যদিও দ্বন্দ্ব নিয়ে মুখে কুল প্রাক্তন এবং বর্তমান বিধায়কের, পাল্টা শাসক দলকে বিঁধেছে বিজেপি। অবশেষে লিজ দেওয়া দলীয় কার্যালয় উদ্ধার করল সিপিএম। আর্থিক সংকটের জেরে ঘুষকরায় রবীন সেন ভবন ভাড়া দিয়েছিল বামেরা। আনন্দপুর অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে আসতে 32 ঘন্টা দেরি মানতে নারাজ দমকল মন্ত্রী। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ সুজিতের। বললেন, গোডাউনে এত মানুষ থাকছেন ঠিক না। মুম্বাইয়ে বলিউডের প্রযোজক পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে শুট আউট। গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীর, দাবি রোহিত ঘনিষ্ঠের। আন্ডারওয়ার্ল্ড যোগ খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। নজর রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। ভগবানপুরে আরএসএস এর সাধু সমাবেশে হামলার অভিযোগ। জয় শ্রীরাম স্লোগান ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা। সূর্যানন্দ মহারাজের প্রবচনের সময় চড়াও হয় কিছু দুষ্কৃতী। খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও উদাসীন পুলিশ, দাবি সংগঠনের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের। জগন্নাথ মাইতি, প্রদ্যুৎ মাইতি, মাধব মাইতি নামে 3 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। সূর্যানন্দ স্বামীজির উপর যে ধরনের অত্যাচার করেছে তৃণমূল, আমরা শুধু তৃণমূলের কাছে জানতে চাই যে জয় শ্রীরাম বলা কি অপরাধ? একজন সাধুকে প্রাণে মেরে ফেলবার চেষ্টা হয়েছে, পুলিশ নিরুত্তর, পুলিশ চুপ করে বসে রয়েছে, এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি। যদি অবিলম্বে কাল সকালের মধ্যে এদেরকে গ্রেফতার করা না হয় এবং পুলিশ কোনো রকম ব্যবস্থা না নেয়, তাহলে আগামীকাল তো আমাদের কর্মসূচি আছেই। আমরা থানার সামনে বিক্ষোভ, ঘেরাও যা করার করবো এবং এর এফেক্ট সারা চণ্ডীপুর ছাড়িয়ে সারা রাজ্যে দেখা যায়। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বিমল। आप कट लो। नेक्स्ट, कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নবমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার, সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলেই মত অর্থনীতিবিদদের। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছি জি 24 ঘন্টার পর্দায়। বাজেট টানা নভেম্বর বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কৃষক, রেলযাত্রী, বেতনভোগীদের জন্য কি সুখবর শোনাবেন নির্মলা? বাজেট নিয়ে তুঙ্গে প্রত্যাশা।
ভোটমুখী বাংলায় বাড়তি নজর, পশ্চিমবঙ্গের জন্য বাড়তি বরাদ্দ, নতুন রেলপথ পাবে ট্রেন, থমকে থাকা মেট্রোর ভবিষ্যৎ কি, তৃণমূলের বঞ্চনার অভিযোগ কাটাতে কি দাওয়াই নির্মলার, বাড়ছে জল্পনা। লোকসভায় বাজেট, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থানে কি ঘোষণা, নির্মলার ঘোষণা কি, দিনভর বাজেট দেখুন শুধুমাত্র জি 24 ঘন্টায়। সোমে সাক্ষাৎ, শনিবার চড়াশুর মুখ্যমন্ত্রীর সংঘাতের সুর চড়িয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি, মমতার আইন ভেঙে মাইক্রো অবজারভার নিয়োগ, কয়েকজন পর্যবেক্ষকের ভূমিকায় প্রশ্ন। ভগবানপুরে আরএসএস এর সাধু সমাবেশে হামলার অভিযোগ, জয় শ্রীরাম স্লোগান ঘিরে তীব্র উত্তেজনা, খুনের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের। নির্ভুল, কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়ার সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নম্বর 1 টিএসটি বার, দেশের ভরসা। সহ নিবেদনে এসে গেছে রূপ বডি মাসাজ অয়েল। আর মাত্র 32 মিনিট 20 সেকেন্ড পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করবেন সংসদে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন সংসদে, নির্মলা সীতারামন পৌঁছে গিয়েছে। চূড়ান্ত তৎপরতা শেষ মুহূর্তে, গোটা দেশ তাকিয়ে রয়েছে এই মুহূর্তে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটের দিকে। আর তার সবচেয়ে বড় মেগা কভারেজ শুধুমাত্র জি 24 ঘন্টায়, সঙ্গে সব খবর, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার বিশ্লেষণ পাচ্ছেন জি 24 ঘন্টায় সকাল থেকে। মানুষের প্রত্যাশা আমরা প্রতি মুহূর্তে তুলে ধরছি। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানাবো যে বাজেট প্রত্যাশায় কিন্তু ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। এই মুহূর্তে দালাল স্ট্রিটের থেকে যে খবর আমাদের কাছে আসছে যে বাজেটের জন্য শেয়ার বাজার সকালে খোলার পরই কিন্তু ঊর্ধ্বমুখী। সেন্সেক্স নিফটি দুটোই কিন্তু ঊর্ধ্বমুখী। সেন্সেক্স সূচক 200 পয়েন্ট ওপরে উঠেছে এমনটাই জানা যাচ্ছে। নিফটিও উঠলো 400 পয়েন্ট। দালাল স্ট্রিটের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে আপনাদের দিচ্ছি, এই প্রথম রবিবার বাজেট এবং বাজেটের জন্য খোলা শেয়ার বাজার। সাধারণত রবিবার বন্ধ থাকে দালাল স্ট্রিট, এবং সেখানে আজকে সেন্সেক্স এবং নিফটি দুটোই ঊর্ধ্বমুখী। এবং অর্থনীতিবিদেরা বলেন যে এটা জেনারেল ট্রেন্ড, কারণ প্রত্যাশার আগে প্রত্যেকবারই দেখা যায় যে সেন্সেক্স নিম্নমুখী থাকে, এবারও তার অন্যতা নয়। তবে এবার রবিবার বাজেট পেশের দিন, রবিবারও কিন্তু খোলা রয়েছে ভারতীয় শেয়ার বাজার। প্রধানমন্ত্রী সংসদে পৌঁছেছেন, যেমনটা একটু আগে আপনাদের জানাচ্ছিলাম, সেই ছবি এবার আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদে পৌঁছেছেন, মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকে বাজেট পেশের ছাড়পত্র দেওয়া হবে, সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। আর এই মুহূর্তে আমি আবারও চলে যাব নিউজ রুমে, সেখানে আমার প্রতিনিধি নীলাঞ্জনা রয়েছেন, এবং নীলাঞ্জনা প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি আমাদেরকে দেখাচ্ছেন যে এই বাজেট ঘিরে ঠিক কোন কোন চক্রব্যূহ থাকে। আমি নীলাঞ্জনার কাছে আবারও চলে যাব। নীলাঞ্জনা, এবার তুমি আমাদের কি দেখাচ্ছ? সৈকত, এতক্ষণে বাজেটের চ্যালেঞ্জ কি, বাজেটের প্রত্যাশা কি আমরা দেখাচ্ছিলাম, কিন্তু এবার আমরা যদি আসি আমাদের রাজ্যের কথায়, অর্থাৎ বাংলার কথায়। 5টি রাজ্যে নির্বাচন রয়েছে এবং তার আগে এই বাজেট পেশ হচ্ছে। খুব স্বাভাবিকভাবে এই 5 রাজ্যের এক্সপেকটেশন তো থাকবেই যে তাদের জন্য বাড়তি কোনো বরাদ্দ বা বাড়তি কোনো ঘোষণা থাকে কিনা। যেমনটা আমরা বিহারের ক্ষেত্রে দেখেছিলাম, বিহার নির্বাচনের ঠিক আগে বাজেটে একেবারে ঢালাও ঘোষণা হয়েছিল বিহারের জন্য। বাংলার ক্ষেত্রে সেই বাড়তি বরাদ্দ কি আমরা পাবো, সেদিকে এক্সপেকটেশনের জায়গা যেরকম রয়েছে। তবে আমি এখন যেটা দেখাবো 2025-এর দিকে, যদি আমরা 25-এর বাজেটে যদি ফিরে যাই, বাংলার ক্ষেত্রে পাওয়া না পাওয়ার কি হিসেব ছিল, আমরা যদি বাংলার ক্ষেত্রে সেদিকটা দেখাই, 2025-এর বাজেটের ক্ষেত্রে সেই হিসাব যদি বাংলার ক্ষেত্রে আমরা তুলে ধরি যে কি পাওয়া না পাওয়ার হিসেব ছিল। কলকাতা অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোর, এটা যেরকম একটা পাওয়ার জায়গায় যদি থাকে সৈকত, আর এরই পাশাপাশি পূর্বোদয় প্রকল্প, আমরা জানি যে পূর্ব দিকে যে রাজ্য সেখানে
ঝাড়খণ্ডের মতন রাজ্য রয়েছে, এই পূর্বোদয় প্রকল্প একটা পাওয়ার জায়গায় যদি থাকে, কিন্তু না পাওয়ার লিস্টটাও কিন্তু রয়েছে। বিশেষ করে বরাদ্দ কিন্তু গতবারে বাজেটের ক্ষেত্রে ছিল না, কিন্তু এবার পুরো পরিস্থিতি আলাদা। এবার বিধানসভা নির্বাচন রয়েছে এবং এই জায়গা থেকে এই প্রশ্ন আসছে যে বিধানসভা নির্বাচন যখন সামনে রয়েছে, বাজেটে যখন সংস্কারের কথা বলা হচ্ছে, তাহলে সংস্কার এবং ভোট এই দুটোকে সামঞ্জস্যে রেখে বাংলার ক্ষেত্রে কি বাজেট পেশ হবে, সেই বিষয়টা যেরকম রয়েছে। এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও নীরবতা গতবার বাজেটের ক্ষেত্রে রেখেছে। এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঘাটাল মাস্টার প্ল্যান বারবার করে কেন্দ্র রাজ্য টানাপোড়েন সংঘাত এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রয়েছে, যদি এখন রাজ্য সেক্ষেত্রে আমরা দেখেছি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন। তো এই বিষয়গুলো যেরকম রয়েছে 2025-এর নিরিখে, এবার 2026 পরিস্থিতি, যখন বিধানসভা নির্বাচন, তার আগে বাজেট পেশ হচ্ছে, কেন্দ্র রাজ্য টানাপোড়েনের বিষয় রয়েছে, কেন্দ্র বঞ্চনার অভিযোগে রাজ্য বারবার করে সরব হচ্ছে, তার মধ্যে ভোট সংস্কারের কথা বলা হচ্ছে। একেবারে ভোটমুখী বাংলা, কারণ এই প্রসঙ্গ কেন বারবার আসছে আপনাদের নিশ্চয় মনে আছে যে ভোটমুখী বিহারের ক্ষেত্রে কত প্রকল্প, কত আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এবং ভোট না থাকার পরেও আমরা দেখেছিলাম যে যেহেতু নরেন্দ্র মোদী সরকারের বাকি দুটি খুঁটি ছিল বিহার এবং অন্ধ্রপ্রদেশ, এবং সেই কারণে দেখেছিলাম অন্ধ্রকেও প্রচুর কিছু দেওয়া হয়েছিল। কিন্তু এবার ভোটমুখী বাংলা, অসম, তামিলনাড়ু, কেরালা, একাধিক রাজ্য, স্বাভাবিকভাবেই সেই ভোটমুখী বাংলার জন্য কি থাকবে। আমি অজিতাভ রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আমি তো কাছে চলে যেতে চাইবো। অজিতাভ বাবু, একদম সোজা সাপটা যদি প্রশ্ন করি যে যদি ভোটের ভেটি নিয়ে আলোচনা হয়, কারণ এখন তো রাজনীতি বা বাজেট অনেকটা বেশি এই ধরনের আলোচনার দিকে চলে যাচ্ছে, মানুষও শুনতে পছন্দ করেন, বাংলার মানুষ জানতে চাইছেন কেন্দ্রীয় সরকার এবারে ভোটমুখী বাংলার জন্য কি দেবে, কতটা জায়গা রয়েছে দেওয়ার। সমস্যাটা হচ্ছে যে ভোটমুখী বাংলার জন্য দুটো তিনটে জিনিস হয়। একটা হচ্ছে আমরা দেখি রেল প্রকল্প হয়, মেট্রো রেল বা অন্যান্য রেল প্রকল্প, এটা একটা জায়গা যেটা হয়। আর অন্যদিকে যেগুলো রাজ্য এবং কেন্দ্রের যুগ্ম দায়িত্বে আছে, সেইখানের কতটা কেন্দ্রীয় প্রকল্প আমাদের দিকে আসবে সেটা খুব বলা মুশকিল। বিশেষ করে পরিকাঠামোর ক্ষেত্রে যদি আমরা কিছু পাই, আর কৃষিক্ষেত্র বা শিল্পক্ষেত্রে আলাদা করে কিছু করা জায়গাটা যে খুব বেশি আছে বলে আমার মনে হয় না। এবং একটা জিনিস মনে রাখতে হবে, সব কিছু কিন্তু বাজেটে আসে না। আমরা দেখি সারা বছর ধরে অ্যানাউন্সমেন্ট হয়। এখন যেহেতু ভোটটা আসছে, যদি শিল্পক্ষেত্রে কোথাও শিল্প তালুক বা কোথাও কিছু ক্ষেত্রে কিছু অ্যানাউন্সমেন্ট হয়, এবং রেলের ক্ষেত্রে বা মেট্রো রেল বা এই জাতীয় জিনিসে কিছু অ্যানাউন্সমেন্ট হতে পারে, এই বিষয়ে আমি যে খুব একটা আশা করছি। অজিতবাবু, আমি একটু আপনার বক্তব্য কেটে একটা বিষয় না জিজ্ঞাসা করে পাচ্ছি না। সেমিকন্ডাক্টর কারখানা, এই সেমিকন্ডাক্টর কারখানা কলকাতায় হওয়ার কথা, এবং এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা এনেছি, নরেন্দ্র মোদী সরকার বলেন আমরা এনেছি। সেমিকন্ডাক্টর কারখানা ভারতবর্ষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এক। দুই হচ্ছে, আপনি বলছেন যৌথ প্রকল্পের কথা, যদি যৌথ প্রকল্পের কথাও ধরি যে ঘোষণা হয়, সেক্ষেত্রে তো এই রাজ্যে বাধা দেওয়া হয় বলে প্রধানমন্ত্রী সদ্য অভিযোগ করে গেছেন। এক হচ্ছে সেমিকন্ডাক্টর প্রকল্পটার যে ধরনটা সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওই সাবসি, মানে সমুদ্রের তলা দিয়ে কেবল যাবে, এবং তারপর এইটা একটা হয়েছিল। আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টরের প্রসেসিং পার্টটা, মানে ওই একদম সেমিকন্ডাক্টর তৈরির কিন্তু কোনো প্রকল্প ছিল না, প্রসেসিং এর পার্টটা ছিল। তো সেটা এই মুহূর্তে কতটা এগিয়েছে, তো এর তো হিসাব হয়তো পাওয়া যাবে, আমি জানি না, অনেক ক্ষেত্রে এটা দেওয়া হয়। আর দ্বিতীয় প্রশ্নটা তুমি যেন কি করলে, আমি হ্যাঁ একেবারে যেটা জানতে চাইছিলাম যে সাধারণ মানুষের ক্ষেত্রে মানে কতটা সম্ভব এই ভোটমুখী বাংলাকে দেওয়া, কতটা মানে যৌথ প্রকল্পের ক্ষেত্রে কি হবে, যে তুমি বললে যে এটা তো মানে সমস্তটা রাজ্য, কেন্দ্র বলছে রাজ্য আটকে রাখে, রাজ্য বলছে কেন্দ্র দেয় না। কিন্তু যৌথ প্রকল্প মানে যেমন ধরা যাক আমাদের বড় প্রকল্পগুলো কোথায় আসে, এক হচ্ছে যেটা পশ্চিমাঞ্চল বলি, অর্থাৎ খনিজ, স্টিল, ইস্পাত, কয়লা, এই জায়গাগুলোতে অনেক ইনভেস্টমেন্ট হয়। আর বড় ইনভেস্টমেন্ট কিন্তু সরকারি প্রকল্পে আজকাল আসে না, আসে প্রাইভেট সেক্টর থেকে, বেসরকারি ক্ষেত্র থেকে। সেই বেসরকারি ক্ষেত্রে তো বাজেটে অ্যানাউন্সমেন্ট হবে না। পরিকাঠামোতে যদি অর্থাৎ সরকার যদি বলেন আমি আজকে সেমিকন্ডাক্টর এবং ইত্যাদির জন্য গুজরাটে যেমন একটা পুরো শহর তৈরি হয়ে গেছে, ওরকম শহরের জন্য আমরা একটা আরবান ডেভেলপমেন্টের জন্য একটা চিন্তা ভাবনা করছি, এবং সেটা সরকারের সঙ্গে করবে। সরকার জমি দিতে পারে, সরকার অন্যান্য সুবিধা দিতে পারে, রাজ্য সরকার। সেখানে কেন্দ্রীয় সরকার যদি সেটা বলেন তার একটা মানে হয়। কিন্তু আমি
খুব একটা প্রত্যাশী নই যে সেরকম একটা বড় অজিতবাবু ইনভেস্টমেন্ট আমরা নজর রাখছি এবং আলোচনাও চলতে থাকবে, এই জার্নি চলবে, কারণ খুব অনেক কিছু প্রত্যাশার আমাদের বুকের ছাতি ফুলছে যত সময় এগোচ্ছে। আমরা প্রত্যাশা প্রার্থী, আমরা প্রত্যাশা রাখছি। আমি এই বাজেটের জায়গাগুলো প্রত্যেকটা জিনিস আলোচনা করতে চাইছি এবং সঙ্গে প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা। আর সাধারণ মানুষের প্রত্যাশা জানার জন্য আমাদের দুই প্রতিনিধি দুই জায়গায় এই মুহূর্তে রয়েছেন। বাসুদেব রয়েছেন আসানসোল থেকে এবং বীরভূম থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন। আমি প্রথমে একটু প্রসেনজিতের কাছে চলে যেতে চাইবো। প্রসেনজিৎ, এই মুহূর্তে বীরভূমবাসী তারা কি চাইছেন বাজেট থেকে? দেখো, একেবারেই তাই। মানুষের বাজেট মানে প্রত্যাশা, মানুষ বাজেট মানে কি পাচ্ছেন, সাধারণ মানুষের কতটা উপকার হচ্ছে, সেই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি এই মুহূর্তে সকালের একদম বোলপুরে একটি চায়ের থেকেই রয়েছি, চায়ের দোকান, সেখানে সবাই আড্ডা দিচ্ছে। তাদের কাছে একটু প্রথমে কথা বলে জানবো যে আসলে তারা কি প্রত্যাশা করছেন এই বাজেট থেকে, সাধারণ মানুষের কতটা উপকার হবে। দাদা, প্রথমে একটু জানতে চাইবো যে আজকে বাজেট ঘোষণা, কতটা এক্সপেকটেশন করছেন, সাধারণ মানুষের কতটা কি হতে পারে? সাধারণ মানুষের যতক্ষণ মাননীয় অর্থমন্ত্রী না বলছেন ততক্ষণ আমরা জানতে পারছি না। তবে আমাদের প্রত্যেকেরই আশা যে ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা একটু বাড়ানো, কারণ যেভাবে অর্থনৈতিকভাবে জিনিসপত্রের যেভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে, তাতে যেটুকু বেতন পায় সেই টাকায় কিন্তু মানুষের পক্ষে নাবিশ্বাস হচ্ছে, অন্তত নিম্ন মধ্যবিত্ত পরিবারের। আমরা আশা করব এইটা হোক। আমরা আশা করব তেলের দামটা নিয়ন্ত্রণ হোক, কারণ তেলের দাম মানেই তো সব জিনিসের দাম বাড়া। এবার সবই আমরা আশা করছি। আমরা আশাহত হব না আমরা সত্যি করে আনন্দ পাবো, সেটা তো না বলা বন্ধ বলতে পারছি না। তবে পশ্চিমবাংলায় বিধানসভা ভোট আছে, বাংলার কথা নিশ্চয়ই খানিকটা ভাববেন, কারণ এখন তো যা কিছু হয় নির্বাচন ছাড়া কিছু হয় না। নির্বাচনের দিকে তাকিয়ে যদি হয় তাহলে বাংলার মানুষ খুশি হবে, আমরাও খুশি হবে। তবে একেবারে তুমি শুনলে যে একদিকে যেমন মানুষ চাইছে তাদের শান্তির জন্য, তেমনি আরও মানুষ আছে, তাদের সাথে একটু কথা বলো। দাদা, একবার একটু জানতে চাইবো, আজকে তো বাজেট ঘোষণা, তাহলে সাধারণ মানুষের প্রাপ্তি কি কিছু আদৌ হবে? সাধারণ মানুষের অবশ্যই প্রাপ্তি হবে, কারণ দেশ এখন প্রান্তিক মানুষের জন্য ভাবছে। প্রান্তিক মানুষ উপকৃত হলে বাজার অর্থনীতি চাঙ্গা হবে এবং মানুষের আয় বাড়বে। এবং সেই দিক থেকে দেখে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সোনার উপর দামের যে পতন ঘটলো, এই যে একটা গেম চলছে, এই গেমটা মানে প্রত্যাশিতই গেম। এবার এর জন্য কিন্তু খুব ভালো বক্তব্য রাখছেন, খুব ভালো প্রসেনজিৎ, উনি খুব সুন্দরভাবে বলছেন এই যে সোনার উপর দাম পড়ে যাওয়া, এটা যে বৈশ্বিক অর্থনীতির একটা অস্থির পরিস্থিতির ফল, এই খবরও সাধারণ মানুষ রাখছেন। আমি একটু চলে যাবো আসানসোলে বাসুদেব রয়েছেন। বাসুদেব, এই মুহূর্তে সকালবেলা চায়ের থেকে বাজেট নিয়ে কতটা ঝড় হচ্ছে, কি বলছেন তারা প্রত্যাশা? দেখো, সকাল থেকেই কিন্তু আসানসোলে আমরা বিভিন্ন চায়ের থেকে গিয়েছি, সেখানে কিন্তু সত্যি ঝড় উঠেছে এবং বেশিরভাগ আমরা পাচ্ছি যেটা বয়স্ক যারা, তারা বিভিন্ন রকম দাবি তুলছে। সাধারণত কি দাবি আপনাদের তুলছেন, আপনারা কি প্রত্যাশা করছেন? আমি শ্যামল সিনহা, আমি রাইফেল শুটিং ইন্টারন্যাশনাল জাজ। আমি আমার লাইনে বলতে পারি যে খেলো ইন্ডিয়া ভারতবর্ষের প্রবর্তন করার পর গ্রামে গঞ্জের প্রচুর ছেলে আজকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত এগিয়ে গেছে, সেই জন্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলতে চাই যে খেলাধুলোর মানকে উন্নত করতে গেলে যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টের ওপর থেকে অন্তত জিএসটিটা তুলে এই খেলোয়াড়দেরকে একটু উদ্বুদ্ধ করুন। অর্থাৎ খেলাধুলার জিনিস থেকে জিএসটিটা তুলে দেওয়ার কি বলবেন, আপনার কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি যে হচ্ছে, জিএসটিটা অবিলম্বে তোলা উচিত এবং সাধারণ মানুষের সাথে, গরিব মানুষের সাথে জিনিসপত্রের দাম অবিলম্বে কম উচিত। এবং লোকাল ট্রেনগুলো যেভাবে সময় দেরি করছে, লোকাল ট্রেন যে কমিয়ে দেওয়া হচ্ছে, এবং বন্দে ভারতের নাম করে সাধারণ গরিব মানুষ যে ট্রেনে যায়, সেই ট্রেনের যাতে পরিষেবা ঠিকঠাক থাকে, ভালো ট্রেন দিক, বন্দে ভারত দিক, কিন্তু তার সঙ্গে লোকাল ট্রেনের পরিষেবাগুলো সাধারণ মানুষের স্বার্থে এগুলো দেখা উচিত সরকার। ওষুধ নিয়ে কি বলবেন, আপনি তো ওষুধ ব্যবসা? আমি শাইন ফার্মাতে আছি। তা আমার মনে হয় যে ওষুধের যে চড়া হারে ওষুধের দাম বেড়েছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, সেটা যদি একটু কম করা হয় তাহলে সাধারণ মানুষ একটু উপকৃত হবে। আপনি তো ইনকাম ট্যাক্সের আইনজীবী, একটু যদি স্ল্যাব নিয়ে কিছু বলেন। স্ল্যাবটা বাড়ানো দরকার, আর যেসব স্ল্যাব বাড়িয়েছেন কিন্তু অনেক কিছু
অ্যালাউন্স যেটা কমই মানে বন্ধ হয়ে গেছে, তার জন্য মানুষের উপর প্রচুর চাপ পড়ছে এবং যে জিনিসপত্রের যে দাম বেড়ে গেছে সেইটা নিয়ে ম্যাডামের কাছে আমরা একটা অনুরোধ করব আমাদের ফিনান্স মিনিস্টারের কাছে, যে উনি যেন দামটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন একেবারে। অর্থাৎ আমরা বাসুদেব, খুব সুন্দরভাবে তুমি আমাদের এই উপস্থাপনগুলো তুলে ধরলে, এই কারণে যে পাঁচটি বিষয় 5 রকমের মানুষের প্রত্যাশা আমরা শুনলাম। প্রসেনজিৎ আরো বেশ কয়েকটি বিষয় প্রত্যাশা আমাদেরকে শোনালেন। কারণ দেখুন, বাঙালিদের ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, বাঙালিরা কিন্তু সোনা যা পরেন তার থেকে বেশি জমাতে ভালোবাসেন। ফলে স্বাভাবিকভাবেই সোনা কিনতে পারছেন না, বিয়ের মরশুম যাচ্ছে, সোনা কিনতে পারছেন না, ফলে এটাও খুব গুরুত্বপূর্ণ এবারের ফ্যাক্টর ছিল। আমি এই মুহূর্তে শোনাবো মানুষজন কি বলছেন। শিয়ালদহে যারা আসছেন যাচ্ছেন, ট্রেনে আসছেন যাচ্ছেন, সেই সমস্ত যাত্রীরা কি বলছেন এবারের বাজেট নিয়ে, শুনুন। ভারতবর্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে বেড়ে চলেছে, সাধারণ মানুষের জীবনযাপন অনেকটা ব্যাহত ঘটছে। সোনার উপর দাম এতভাবে বেড়ে চলেছে, বাজেটের মধ্যে দিয়ে এই সোনার উপর দাম যদি কমাতে পারে সরকার, দাম যাতে কমায়, তার জন্য আমরা সাধারণ মানুষ আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। গ্যাসের দাম কমলে আমাদের সুবিধা হয়। সোনা রূপো গরিব ঘরের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য তারা খুব অসুবিধায় পড়ে যাচ্ছে। এর জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি যে দামটা কমিয়ে দিক। দেখুন, আমি দক্ষিণবঙ্গ থেকে এক লাফে এখন যাব একটু উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের শিলিগুড়ির মানুষজন বাজেট প্রত্যাশা কি বলছেন, শুনুন। ইনভেস্টমেন্ট বেশি করা উচিত, এডুকেশনে ইনভেস্টমেন্ট বেশি করা উচিত, ডিফেন্সে বেশি করা উচিত। আর আপনাদের স্পেশালি যা মহিলাদের জন্য গভর্নমেন্ট কাজ করছে ওটা করা উচিত। এই যে পড়াশোনা, এডুকেশন আর মেডিকেল, এইটায় একটু বেশি জোর দিলে ভালো হয়। গ্রামে গ্রামে ভালো স্কুল করা দরকার, গ্রামে গ্রামে ভালো চিকিৎসালয় করা খুব দরকার। শিক্ষা আর স্বাস্থ্য দুটাই আমাদের মেন ইস্যু। আমাদের কেউ বলছেন ঘুরিয়ে পরিকাঠামো হোক, পরিকাঠামো হলে জিনিসের দাম কমবে, সুযোগ সুবিধা বাড়বে। আর কেউ বলছেন না, ডাইরেক্ট আমার পকেটে তার সুযোগ সুবিধা চাই। যেমন ধরুন, আমার মেয়ের বিয়ে দেবো, মেয়ের বিয়ে দিতে গেলে তো সোনা কিনতে হবে। বাজারে সোনা 1,50,000 টাকা ভরি। যদি সঠিক সোনা কিনতে হয় তাহলে কোথাও আরেকটু বেশি, মজুরি বেশি। কিন্তু মানুষ বলছেন সেটা যদি কমে 70-80-তে আসে সুবিধে হয়। কেউ বলছেন আমার যা ইনকাম সেই তুলনায় আমাকে যখন ভরতে হচ্ছে আয়কর, সেই আয়করের পরিমাণটা আরেকটু কমানো দরকার। আপনারা জানেন যে আয়কর এই মুহূর্তে 12 লাখ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। পুরনো যে রিজিম, সেই রিজিমেও আপনি দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সুযোগ সুবিধা বা তার সঙ্গে যে অ্যাডেড ইনক্লুশন এক্সক্লুশনের বিষয় রয়েছে সেগুলো রয়েছে। আর স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে 75,000, মানে 12,75,000 টাকা পর্যন্ত আয়করের ছাড় রয়েছে। এবার কি সেই স্তর অপরিবর্তিত থাকবে? নজর রয়েছে সবার। সচিন পাইলট, কিরেন রিজিজু অর্থাৎ দিল্লির নেতারা কে কি বলছেন, শুনুন। हमने देखा है पिछले कई सालों से बजट होता है सरकार की मंशा जाहिर करने का एक जरिया होता है। ये खाता नहीं है गुना भाग का। सत्ता में रहने के बावजूद भी मुझे लगता है कि भारतीय जनता पार्टी की सरकार है, उसने अपना ध्यान केंद्रित किया हुआ है उन मुद्दों पर जो धरातल पर बहुत प्रभावी नहीं है। और चुनाव से पहले आप लोगों के खाते में पैसे डाल सकते हो चुनाव जीतने के लिए, लेकिन जब आज ज़रूरत है लोगों को, किसान को कर्जा माफ़ी की, गृहिणियों को, बच्चों को, महिलाओं को, उनके लिए सरकार बजट में नहीं कर रही है। ये बड़ा दुख की बात है। বিকশিত ভারত, বিকশিত বাংলার জন্য বাজেট হচ্ছে। এই বাজেটে আপনারা দেখতে পাবেন পশ্চিম বাংলা সমেত সারা ভারতবর্ষের জন্য কীভাবে মোদিজি নিয়ে আসছেন আজকে বাজেটের যে ব্যবস্থা সারা দেশের জন্য। আজকে আমরা সবাই সারা ভারতবাসী দেখতে পাবো। विकसित भारत का एक रिफॉर्म एक्सप्रेस, प्राइम मिनिस्टर का रिफॉर्म एक्सप्रेस बहुत तेजी से आगे बढ़ेगा। और भारत का बजट को आज के दिन में विश्व देखता है, पूरा देखता है कि भारत का बजट में क्या होगा। तो सब हम लोग अच्छा से उम्मीद के साथ आज बजट सुनेंगे। আমি একটু স্বপন বাবুর কাছে চলে যাব। স্বপন বাবু, আমার মনে হয় যে সাধারণ মধ্যবিত্ত মানুষ, চাকরিজীবী মানুষ, তাদের অনেক বড় আশা থাকে এবারের বাজেটে, প্রত্যেকবারের বাজেটে, সেটা হচ্ছে আয়করের ছাড়। আমরা জানি যে 12 লাখ টাকা পর্যন্ত আয়কর ছিল এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল 75,000, মানে 12,75,000।
এবং ম্যাডাম সীতারামন তিনি জানিয়েছিলেন যে এই ক্ষেত্রে পুরনো রিজিমেও কেউ দিতে পারেন, নতুন রিজিমেও দিতে পারেন, কিন্তু আয়করের সরলীকরণের জন্য আমরা দেখেছি যে নতুন আইন আনা হচ্ছে, সেটা এখনো পর্যন্ত পাশ হয়নি বা আসেনি। এবারের বাজেটে এই আয়করটাকে আপনি কিভাবে দেখছেন? আয়করে নতুন করে কোনো ছাড় হবে বলে আমার খুব একটা আশা নেই, যদিও চাকুরিজীবীরা যারা আরও বেশি আয় করেন তারা চান অন্ততপক্ষে কিছুটা হোক। আমার মনে হয় অ্যাট বেস্ট মার্জিনাল লেভেলে কিছু টিঙ্কারিং হতে পারে, খুব একটা কিছু হবে না, হয়তো স্ট্যান্ডার্ড ডিডাকশন সামান্য বাড়লো এইসব। এমনিতেই এখন সত্যি কথা বলতে কি ভারতের অর্থনৈতিক অবস্থার কথা ভাবলে 1 লক্ষ পর্যন্ত আয়, তার উপরে প্রেজেন্ট যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, চাকরি করলে 1,06,000 পর্যন্ত ট্যাক্স ফ্রি তারা পাচ্ছেন, তাদের খুব একটা কমপ্লেন করার জায়গা কি আছে? এটা আমার একটা প্রশ্ন। এরপরে একটা কথা ভাবছি যে ডিপোজিটের ক্ষেত্রে যখন ইন্টারেস্ট রেট কমে, একটা ভালনারেবল সেক্টর হচ্ছে যারা দুস্থ বয়স্ক মানুষ, তারা কিন্তু ওই ইন্টারেস্ট ইনকামের জন্য অনেকটা নির্ভরশীল, তাদের ক্ষেত্রে কোনো রিলিফ দেওয়া যায় কিনা। আর আয়করের ব্যাপারে কর্পোরেট সেক্টরেও কর্পোরেট আয়কর যে পর্যায়ে নেমে এসছে, আর কমানোর কোনো আমি একটু আপনাকে একটা জিনিস জানতে চাইছি যে বিশেষ করে বয়স্ক মানুষ যারা রিটায়ার করেছেন তাদের ক্ষেত্রে অনেকেরই বড় অভিযোগ থাকে সরকারের বিরুদ্ধে, স্বল্প সঞ্চয় সুদের হারটা কেন এত কম, সেটা বাড়ানো যাচ্ছে না। এখানেও ওই সব রকম ফ্রিবিজ বা সব রকম ওয়েলফেয়ার মেজার্সেই প্রপার টার্গেটিং যতদিন না করা যাবে, সকলের ক্ষেত্রে করতে গেলে একটা বিরাট বার্ডেন, এবং সেটা কোনো পারপাস ঠিক সার্ভ করে না। এখন যাদের প্রচুর ইনকাম আছে, ইন্টারেস্ট ইনকাম কিন্তু সব থেকে বেশি পান যারা উচ্চবিত্ত, তারাই পান। শুধুমাত্র আমরা কিভাবে টার্গেটিং করে শুধুমাত্র নিম্নবিত্তদের জন্য কিভাবে এটা সীমিত রাখতে পারি, এটাই চ্যালেঞ্জ। সেই জন্য এবারে প্রধানমন্ত্রীর একটা কথা সকলেরই খুব মনে হয়, সেটা হচ্ছে রিফর্ম এক্সপ্রেস। এই রিফর্ম এক্সপ্রেসের মধ্যে নিশ্চিতভাবে আমার এটা দৃঢ় বিশ্বাস একটা আসতে চলেছে, সেটা হচ্ছে প্রপার টার্গেটিং অফ সাবসিডিজ আর ফ্রিবিজ। এটা আমাদের ইকোনমিক সার্ভেতেও এই জিনিসটা উল্লেখ করা হয়েছে। এই প্রপার টার্গেটিংটা অত্যন্ত জরুরি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন প্রধানমন্ত্রীর বক্তব্যে, ইঙ্গিত রয়েছে যে প্রধানমন্ত্রী সংস্কারমুখী বাজেট, এবং সেটা কিভাবে সংস্কার না, নিম্নবিত্ত সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য কিছু রিলিফকে সামনে রেখে বাজেটকে সংস্কারমুখী করে তোলা। যদিও বাজেট মানে দু রকমের কথা আমাদের মাথায় আসে, একটা হচ্ছে সংস্কারমুখী বাজেট, আরেকটা হচ্ছে উদারমুখী বাজেট। নরেন্দ্র মোদী সরকারের বাজেট যে উদারমুখী নয় একথা বিরোধীরা বারবার বলে, কিন্তু সংস্কারের ক্ষেত্রে সাধারণ মানুষের পকেটে কতটা স্বস্তি থাকবে, এটাই এবারের বাজেটের অন্যতম আলোচনার বিষয়। বিরতির পর আবার আলোচনায় আসছি, সঙ্গে থাকবেন। কেশরিয়া বেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে, কেশরিয়া বেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন রেমাল। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है, जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নবমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার, সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলে মত অর্থনীতিবিদদের। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছে জি 24 ঘন্টার পর্দায়। বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজাসুজি চলে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে।
জি 24 ঘন্টার পর্দায় সেই ছবি। অর্থমন্ত্রকের দিকে যাচ্ছেন নির্মলা সীতারামন। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব দিকেই নজর। আম জনতা তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে। এসআইআর সংঘাতের আবহে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিও দপ্তরে বসেই বেআইনিভাবে ভোটার তালিকায় গড়বিল আশা তো কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। বিশাল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। চিঠিতে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগপত্রে ব্যাকডোর মেকানিজম বলে তো মুখ্যমন্ত্রী। ভোটের বছরে তৃণমূলকে বিঁধেছে কোন্দল কাটা। পূর্ব বর্ধমানের ভাতারে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের দ্বন্দ্বে জেরবার স্থানীয় কর্মী শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল, গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। ঠিক 8 মিনিট পর সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে এই মুহূর্তে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন, আর এবার আমরা দেখতে পাচ্ছি যে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সংসদে পৌঁছলেন। বাজেটের যে অধিবেশন শুরু হচ্ছে, কিছুক্ষণ পরেই অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা শুরু করবেন। তার আগে সংসদ পৌঁছলেন আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নবমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলেই মত অর্থনীতিবিদদের। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছি জি 24 ঘন্টার পর্দায়। বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজাসুজি চলে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। জি 24 ঘন্টার পর্দায় সেই ছবি। অর্থমন্ত্রকের দিকে যাচ্ছেন নির্মলা সীতারামন। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব দিকেই নজর। আম জনতা তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে। এসআইআর সংঘাতের আবহে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিও দপ্তরে বসেই বেআইনিভাবে ভোটার তালিকায় গড়বিল আশা তো কোনো উদ্দেশ্যে করা হচ্ছে।
আজ কেন্দ্রীয় বাজেট টানা নভেম্বর বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কৃষক, রেলযাত্রী, বেতনভোগীদের জন্য কি সুখবর শোনাবেন নির্মলা? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বৈঠকে বাজেট অনুমোদন। ভোটমুখী বাংলায় বাড়তি নজর, পশ্চিমবঙ্গের জন্য বাড়তি বরাদ্দ, নতুন রেলপথ পাবে, থমকে থাকা মেট্রোর ভবিষ্যৎ কি? তৃণমূলের বঞ্চনার অভিযোগ কাটাতে কি দাওয়াই নির্মলার? বাড়ছে জল্পনা। আজ লোকসভায় বাজেট, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থানে কি ঘোষণা? নির্মলার ঘোষণা কি? দিনভর বাজেট দেখুন শুধুমাত্র জি24 ঘন্টায়। নির্ভুল, কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক এবং পতঞ্জলি গরু দুধের ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। জ্যা কলিফল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। বাজেট 2026-এর সব খবর শুধুমাত্র জি24 ঘন্টার। এই মুহূর্তে সবচেয়ে খবর, বাজেট পেশের আগে মাত্র মিনিট 4 বাকি বাজেট শুরু হতে। তার আগে সংসদের বাইরে এই মুহূর্তে বিরাট বিক্ষোভ বিরোধীদের। দেখতে পাচ্ছেন সেই ছবি। তৃণমূল কংগ্রেস সভা থেকে শুরু করে বিরোধী দলের সাংসদরা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি, একেবারে সরাসরি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাজেট পেশের মাত্র মিনিট 3 বাকি। তার আগে এই মুহূর্তে কয়েকজন সাংসদ তারা বিক্ষোভ প্রদর্শন করলেন। শান্তনু ঠাকুর কি বলছেন শুনবো। আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সপা সাংসদ আমরা দেখতে পাচ্ছি তিনি রয়েছেন। অখিলেশ সিং যাদব, আমাদের সঙ্গে রাজীব রয়েছেন প্রতিনিধি। রাজীব, এই মুহূর্তে জনা কয়েক সাংসদ বিক্ষোভ দেখালেন, কি বলছেন তারা? দেখো, তাদের বক্তব্য যে বঞ্চনা হচ্ছে, বিভিন্ন রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে এবং এই কেন্দ্রীয় বাজেট যেখানে পেশ করা হচ্ছে তার আগে সরকারের উচিত যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেদিকে নজর দেওয়া। মূলত এই বিষয়কে সামনে রেখে সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেসের সাংসদকেও দেখলাম সেখানে হাজির হয়েছেন এবং তারা বিক্ষোভ দেখালেন। আর এই মুহূর্তে যখন আমি তোমার সঙ্গে কথা বলছি তখন নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করবেন। আর 2 মিনিট বাকি রয়েছে। আর এই মুহূর্তে বাজেট পেপার, এই পেপার যেগুলি সাংসদদের দেওয়া হবে সেগুলি একটি ট্রাকে করে কিন্তু সংসদ ভবনে এসে পৌঁছলো। অর্থাৎ একেবারে একদিকে যখন চূড়ান্ত প্রস্তুতি সরকারের তরফ থেকে বাজেট পেশের শুরু হয়ে গিয়েছে, আবার তখনই দেখা যাচ্ছে বিরোধীরা তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং বাজেট পেপার সংসদ ভবনে এসে পৌঁছে গিয়েছে। আর 2 মিনিট। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে শোনাবো কে কি বলছেন। যেটা প্রাপ্য, সে প্রাপ্য টাকাটা আমাদেরকে দিক। এত বড় বঞ্চনার শিকার ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের প্রতি হয়নি এবং নানাবিধ উন্নয়ন প্রকল্পে অন্তত কেন্দ্রীয় সরকার এবার কিছু এরা টাকা দিক। ভোটের একটা লোভ ওদের আছে, সেই দিকে তাকিয়ে কিছু করতে ভালো, তাহলে বাংলার লোক জানবে যে এই সরকার বাংলা বিরোধী সরকার। সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থনীতিকে গতি আনতে এবং ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিতে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা আমরা আশা করছি এই বাজেটে থাকবে। পার্টির যেটা এজেন্ডা আছে, যে সামঞ্জস্য থাকবে বিভিন্ন সামাজিক ন্যায় প্রকল্পের সঙ্গে ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং ভারতবর্ষে যাতে বিনিয়োগ আসে, সমস্ত রাজ্যে সেই বিনিয়োগ যাতে বিকেন্দ্রীকৃত অবস্থায় থাকে, সেটাই এই বাজেট থেকে আমার শুরু হয়ে গেল সংসদ। এই মুহূর্তে সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। সংসদের অধিবেশন শুরু হয়ে গেল নির্ধারিত সময়ে। স্পিকার এই মুহূর্তে চলে এলেন তার চেয়ারে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। माननीय वित्त मंत्री श्रीमती निर्मला
सीतारमन जी। Item number 1. Item number 1. Sir, with your permission, I rise to lay on the table a copy each of the following papers, Hindi and English versions, under Article 281 of the Constitution, Report for 2026 to 2031, Volume 1, Main Report of the 16th Finance Commission. 2. Report for 2026-2031, Volume 2, Annexures of the 16th Finance Commission. Number 3, explanatory memorandum as to the action taken on the recommendations contained in the above report. Item number 2, माननीय वित्त मंत्री निर्मला सीतारमन जी। Honorable Speaker, sir, on the sacred occasion of Magh Purnima and the birth anniversary of Guru Ravidas, I present the budget for the year 2026-2027. Since we assumed office 12 years ago, India's economic trajectory has been marked by stability, fiscal discipline, sustained growth, and moderate inflation. This is the result of conscious choices we have made, even in times heightened uncertainty and disruption. Our government, led by Honorable Prime Minister Modi, has decisively and consistently chosen action over ambivalence, reform over rhetoric, and people over populism. We have pursued far-reaching structural reforms, fiscal prudence and monetary stability, whilst maintaining a strong thrust on public investment. Keeping Atmanirbharta as a lodestar, we have built domestic manufacturing capacity, energy security, and reduced critical import dependencies. Simultaneously, we have ensured that citizens benefit from every action of the government, undertaking reforms to support employment generation, agricultural productivity, household purchasing power, and universal services to people. These measures have delivered a high growth rate of around 7% and helped us make substantial strides in poverty reduction and improvement in the lives of our people. Today, we face an external environment in which trade and multilateralism are imperiled and access to resources and supply chains are disrupted. New technologies are transforming production systems while sharply increasing demands on water, energy, and critical minerals. India will continue to take confident steps towards Vikasit Bharat, balancing ambition with inclusion. As a growing economy with expanding trade and capital needs, India must also remain deeply integrated with global markets, exporting more and attracting stable long-term investment. As I begin Part A, I want to express my gratitude to the people for standing firmly with us as we forge our way together towards becoming one of the largest economies of the world. Our aim is to transform aspiration into achievement and potential into performance as we ensure that the dividends of growth reach every farmer, the scheduled caste, the scheduled tribes, the nomads, the youth, the poor, and the women. In Vikasit Bharat Young Leaders Dialogue 2026, several innovative ideas were shared with our Prime Minister, which have inspired many of the proposals, making this a unique Yuva Shakti-driven budget.
Our government's sankalp is to focus on our poor, underprivileged and the disadvantaged. To deliver on this sankalp, and given that this is the first budget prepared in Kartavya Bhavan, we are inspired by 3 Kartavya. Our first Kartavya is to accelerate and sustain economic growth by enhancing productivity and competitiveness and building resilience to volatile global dynamics. Our second Kartavya is to fulfill aspirations of our people and build their capacity, making them strong partners in India's path to prosperity. Our third Kartavya, aligned with our vision of Sabka Saath, Sabka Vikas, is to ensure that every family, community, region and sector has access to resources, amenities and opportunities for meaningful participation. This threefold approach requires a supportive ecosystem. The first requirement is to sustain the momentum of structural reforms, continuous, adaptive and forward-looking. Second, a robust and resilient financial sector is central to mobilizing savings, allocating capital efficiently, and managing risks. Third, cutting-edge technologies, including AI applications, can serve us as force multipliers for better governance. Reform Express. Our government has undertaken comprehensive reforms towards creating employment, boosting productivity, and accelerating growth. After the Prime Minister's announcement on Independence Day in 2025, over 350 reforms have been rolled out. This includes GST simplification, notification of labor codes, and rationalization of mandatory quality control orders. High-level committees have been formed, and in parallel, the central government is working with the state governments on deregulation and reducing compliance requirements. The Reform Express is well on its way and will maintain its momentum to help us fulfill our Kartavya. I now move to specific proposals. Under our first Kartavya, to accelerate and sustain economic growth, I propose interventions in 6 areas. 1. Scaling up manufacturing in 7 strategic and frontier sectors. 2. Rejuvenating legacy industrial sectors. 3. Creating champion MSMEs. 4. Delivering a powerful push for infrastructure. 5. Ensuring long-term security and stability. And 6. Developing city economic regions. Scaling up of manufacturing in 7 strategic and frontier sectors. Biopharma Shakti, meaning biopharma strategy for health advancement through knowledge, technology, and innovation. India's disease burden is observed to be shifting towards non-communicable diseases like diabetes, cancer, and autoimmune disorders. Biologic medicines are key to longevity and quality of life at affordable costs. To develop India as a global biopharma manufacturing hub, I propose the Biopharma Shakti with an outlay of 10,000 crores over the next 5 years. This will build the ecosystem for domestic production of biologics and biosimilars. The strategy will include a biopharma-focused network with 3 new national institutes of pharmaceutical education and research, popularly known as NIPERS, and upgrading 7
existing ones. It will also create a network of 1,000 accredited India clinical trials sites. We propose to strengthen the Central Drug Standard Control Organization to meet global standards and approve timeframes through and approval timeframes through a dedicated scientific review cadre and specialists. India's Semiconductor Mission 1.0 expanded India's semiconductor sector capabilities. Building on this, we will launch ISM 2.0 to produce equipment and materials, design full-stack Indian IP, and fortify supply chains. We will also focus on industry-led research and training centers to develop technology and skilled workforce. The Electronics Components Manufacturing Scheme, launched in April 2025 with an outlay of 22,919 crores, already has investment commitments at double the targets. We propose to increase the outlay to 40,000 crores to capitalize on this momentum. A scheme for rare earth permanent magnets was launched in 2025 November. We now propose to support the mineral-rich states of Odisha, Kerala, Andhra Pradesh and Tamil Nadu to establish dedicated rare earth corridors to promote mining, processing, research and manufacturing. To enhance domestic chemical production and reduce import dependency, we will launch a scheme to support states in establishing 3 dedicated chemical parks through challenge route on a cluster-based plug-and-play model. Strong capital goods. Strong capital goods capability is a determinant of productivity and quality across different sectors. Towards building this capacity, I propose the following. High-tech tool rooms will be established by central public sector enterprises at 2 locations as digitally enabled automated service bureaus that locally design, test and manufacture high-precision components at scale and at lower cost. 2. A scheme for enhancement of construction and infrastructure equipments will be introduced to strengthen domestic manufacturing of high value and technologically advanced CIE. This can range from lifts in a multi-storied apartment or firefighting equipment in multiplexes, large or small, and to tunnel boring equipments for building metros and high-altitude roads. I also propose a scheme for container manufacturing to create a globally competitive container manufacturing ecosystem with a budgetary allocation of 10,000 crores over a 5-year period. For the labor-intensive textile sector, I propose an integrated program with 5 subparts. 1. The National Fiber Scheme for self-reliance in natural fibers, such as silk, wool and jute, man-made fibers, and new-age fibers. Textile expansion and employment scheme to modernize traditional clusters with capital support for machinery, technology upgradation, and common testing and certification centers. 3. The National Handloom and Handicraft Program to integrate and strengthen existing schemes and ensure targeted support for weavers and artisans. Tex Eco Initiative to promote globally competitive and sustainable textiles and apparels. Samarth 2.0 to modernize the upgrade the textile skilling ecosystem through collaboration with industry and academic institutions. Further,
I propose to set up mega textile parks in challenge mode. They can also focus on bringing value addition to technical textiles. I propose to launch the Mahatma Gandhi Gram Swaraj initiative to strengthen khadi, handloom and handicrafts. This will help in global market linkage and branding. It will streamline and support training, skilling, quality of process and production. This will benefit our weavers, village industries, one district, one product ODOP initiative and also our rural youth. India has the potential to emerge as a global hub for high quality, affordable sports goods. I propose a dedicated initiative for sports goods that will promote manufacturing, research and innovation in equipment design as well as material sciences. Rejuvenation of legacy industrial clusters. I propose to introduce a scheme to revive 200 legacy industrial clusters to improve their cost competitiveness and efficiency through infrastructure and technology upgradation. Creating champion SMEs and supporting micro enterprises. Recognizing MSMEs as a vital engine of growth, I propose a three-pronged approach to help them grow as champions. Equity support. I propose to introduce a dedicated 10,000 crores SME growth fund to create future champions, incentivizing enterprises based on select criteria. I also propose to top up the Self-Reliant India Fund set up in 2021 with 2,000 crores to continue support to micro enterprises and maintain their access to risk capital. Liquidity support. With TREDS, more than 7 lakh crore has been made available to MSMEs. To leverage its full potential, I propose 4 measures. 1. Mandate TREDS as the transaction settlement platform for all purchases from MSMEs by CPSEs, serving as a benchmark for other corporates. 2. Introduce a credit guarantee support mechanism through CGT-MSE for invoice discounting on TREDS platform. 3. Link GEM with TREDS for sharing information with financiers about government purchases from MSMEs, encouraging cheaper and quicker financing. 4. Introduce TREDS receivables as asset-backed securities, helping develop a secondary market, enhancing liquidity and settlement of transactions. Professional support. Government will facilitate professional institutions such as the ICAI, ICSI, ICMAI to design short-term modular courses and practical tools to develop a cadre of corporate mitras, especially in Tier 2 and Tier 3 towns. These accredited para-professionals will help MSMEs meet compliance requirements at affordable costs. Infrastructure. During this past decade, our government has undertaken several initiatives for large-scale enhancement of public infrastructure, including through new financing instruments such as Infrastructure Investment Trust (InvITs) and Real Estate Investment Trust (REITs), and institutions like NIIF and NABFID. We shall continue to focus on developing infrastructure in cities with over 5 lakh population, that is Tier 2, Tier 3 cities, which have expanded to become growth centers. Public capital expenditure has increased manifold
from 2 lakh crore in 2014-15 to an allocation of 11.2 lakh crore in BE 25-26. In this coming year, financial year 2026-27, I propose to increase it to 12.2 lakh crores to continue the momentum. To strengthen the confidence of private developers regarding risks during infrastructure development and construction phase, I propose to set up an infrastructure risk guarantee fund to provide prudentially calibrated partial credit guarantee to lenders. Over the years, RITES have emerged as a successful instrument for asset monetization. I propose to accelerate recycling of significant real estate assets of the CPSEs through the setting up of dedicated RITES. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years. Starting with National Waterways 5 in Orissa to connect mineral-rich areas of Talcher and Angul and industrial centers like Kalinga Nagar to the ports of Paradip and Dhamra. Training institutes will be set up as regional centers of excellence for development of required manpower for these waterways. This will benefit youth in the entire stretch of the waterways to train and acquire skills. Further, a ship repair ecosystem catering to inland waterways will also be set up at Varanasi and Patna. And C, launch a coastal cargo promotion scheme for incentivizing a modal shift from rail to road to increase the share of inland waterways and coastal shipping from 6% to 12% by 2047. To enhance last mile and remote connectivity and promote tourism, I propose to give incentives to indigenize manufacturing of seaplanes. A seaplane VGF scheme will be also introduced to provide support for operations. Carbon capture, utilization and storage. Aligning with the roadmap launched in December 2025, the carbon capture, utilization and storage technologies at scale will achieve higher readiness and in end-use application across 5 industrial sectors, including power, steel, cement, refineries, and chemicals. An outlay of 20,000 crore is proposed over the next 5 years for this purpose. City economic regions. Cities are India's engines of growth, innovation, and opportunities. We shall now focus on Tier 2, Tier 3 cities, and even temple towns, which need modern infrastructure and basic amenities. This budget aims to further amplify the potential of cities to deliver the economic power of agglomerations by mapping city economic regions based on their specific growth drivers. An allocation of 5,000 crore per CER over 5 years is proposed for implementing their plans through a challenge mode with a reform cum result based financing mechanism. In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri.
financial sector, the Indian banking sector today is characterized by strong balance sheet, historic highs in profitability, improved asset quality, and coverage exceeding 98% of villages in the country. At this juncture, we are well placed to futuristically evaluate the measures needed to continue on the path of reform-led growth of this sector. I propose setting up a high-level committee on banking for Vikasit Bharat. High-level committee on banking for Vikasit Bharat to comprehensively review the sector and align it with India's next phase of growth, while safeguarding financial stability, inclusion, and consumer protection. The vision for NBFCs for Vikasit Bharat has been outlined with clear targets for credit disbursement and technology adoption in order to achieve scale and improve efficiency in the public sector NBFCs. As a first step, it is proposed to restructure the Power Finance Corporation and Rural Electrification Corporation. I propose a comprehensive review of the foreign exchange management non-debt instruments rules to create a more contemporary, user-friendly framework for foreign investments consistent with India's evolving economic priorities. Corporate bond market. I propose to introduce a market-making framework with suitable access to funds and derivatives on corporate bond indices. I also propose to introduce total return swaps on corporate bonds. Municipal bonds. To encourage the issuance of municipal bonds of higher value by larger cities, I propose an incentive of 100 crore rupees for a single bond issuance. 100 crore rupees for a single bond issuance of more than 1,000 crore. The current scheme under Amrit which incentivizes issuances up to 200 crores only, will also continue to support smaller and medium towns. That will also continue to support the smaller and medium towns. Ease of doing business. Individual persons resident outside India, PROI, will be permitted to invest in equity instruments of listed Indian companies through the Portfolio Investment Scheme. It is also proposed to increase the investment limit for an individual PROI under the scheme from 5% to 10%, with an overall investment limit for all individual PROIs to 24% from the current 10%. Emerging technologies including AI. 21st century is technology driven. Adoption of technology is for the benefit of all people. Farmers in the field, women in STEM, youth keen to upskill, and Divyangjan to access newer opportunities. The government has taken several steps to support new technologies through AI Mission, National Quantum Mission, Anusandhan National Research Fund, and Research and Development and Innovation Fund. Our second kartavya is to fulfill aspirations and build capacities. Close to 25 crore individuals have come out of multi-dimensional poverty through a decade of our government's sustained and reform-oriented efforts. Our government has therefore decided to place a renewed emphasis on the service sector to provide a pathway to fulfilling aspirations of a youthful India with the following measures.
I propose to set up a high-powered Education to Employment and Enterprises Standing Committee to recommend measures that focus on services sector as a core driver of Vikasit Bharat. This will make us a global leader in services with a 10% global share by 2047. The committee will prioritize areas to optimize the potential for growth, employment, and exports. They will also assess the impact of emerging technologies, including AI, on jobs and skill requirements and propose measures thereof. To create a range of skilled career pathways, a new range of skilled career pathways for our youth, I propose interventions in the following sectors. Health. Existing institutions for allied health professionals will be upgraded and new AHP institutions established in private and government sectors. This will cover 10 selected disciplines, including optometry, radiology, anesthesia, OT technology, applied psychology and behavioral health, and add 1 lakh AHPs over the next 5 years. A strong care system covering geriatric and allied care services will be built. A variety of NSQF aligned programs will be developed to train multi-skilled caregivers, combining core care and allied skills such as wellness, yoga, and operation of medical assistive devices. In the coming year, 1.5 lakh caregivers will be trained. Hubs for medical value tourism. To promote India as a hub for medical tourism services, I propose to launch a scheme to support states in establishing 5 regional medical hubs in partnership with the private sector. These hubs will serve as integrated healthcare complexes that combine medical, educational, and research facilities. They will have Ayush centers, medical value tourism facilitation centers, and infrastructure for diagnostics, post-care, and rehabilitation. These hubs will provide diverse opportunities, job opportunities for health professionals, including doctors and AHPs. Ancient Indian yoga, already respected in several parts of the world, was given a mass global recognition when Honorable Prime Minister took it to the UN. Post-COVID, Ayurveda gained a similar global acceptance and recognition. Exporting quality Ayurveda products helps farmers who grow the herbs and youth who process the products. To meet growing global demand, a few more steps are being taken. I propose to 1. Set up 3 new All India Institutes of Ayurveda. 2. Upgrade Ayush pharmacies and drug testing labs for higher standards of certification ecosystem and make available more skilled personnel. 3. Upgrade the WHO Global Traditional Medicine Center in Jamnagar to bolster evidence-based research, training, and awareness for traditional medicine. Animal husbandry. Livestock contributes to close to 16% of farm income, including of poor and marginal households. To scale up availability of veterinary professionals by more than 20,000, I propose to roll out a loan-linked capital subsidy support scheme for establishment of veterinary and para-veterinary colleges, veterinary hospitals, diagnostic laboratories, and breeding facilities in private sector. Collaboration between Indian and foreign institutions will also be facilitated.
orange economy. India's animation, visual effects, gaming and comics sector, ABGC sector, is a growing industry projected to require 2 million professionals by 2030. I propose to support the Indian Institute of Creative Technologies, Mumbai, in setting up ABGC content creator labs in 15,000 secondary schools all over the country and 500 colleges. The Indian design industry is expanding rapidly, and yet there is a shortage of Indian designers. I propose to establish, through Challenge Route, a new National Institute of Design to boost design education and development in the eastern region of India. Education. Our government will support states through Challenge Route in creating 5 university townships in the vicinity of major industrial and logistics corridors. These planned academic zones will host multiple universities, colleges and research institutions, skill centers and residential complexes. In higher education, STEM institutions, prolonged hours of study and laboratory work pose some challenges for girl students. Through VGF, Viability Gap Funding and capital support, one girls' hostel will be established in every district. To promote astrophysics and astronomy via immersive experiences, 4 telescope infrastructure facilities will be set up or upgraded. The National Large Solar Telescope, the National Large Optical Infrared Telescope, the Himalayan Chandra Telescope, and the Cosmos 2 Planetarium. Tourism. The tourism sector has the potential to play a large role in the employment generation, forex earnings, and expanding the local economy. I propose to set up a National Institute of Hospitality by upgrading the existing National Council for Hotel Management and Catering Technology. It will function as a bridge between academia, industry, and government. I also propose a pilot scheme for upskilling 10,000 guides in 20 iconic tourist sites through a standardized, high-quality, 12-week training course in hybrid mode in collaboration with the Indian Institute of Management. A national destination digital knowledge grid will be established to digitally document all places of significance, cultural, spiritual, and heritage. This initiative will create a new ecosystem of jobs for local researchers, historians, content creators, and technology partners. India has the potential and opportunity to offer world-class trekking and hiking experience. We will develop ecologically sustainable mountain trails in Himachal Pradesh, Uttarakhand, and Jammu Kashmir. Also in Araku Valley in the Eastern Ghats and Podigai Malay in the Western Ghats. Turtle trails along key nesting sites in the coastal areas of Odisha, Karnataka, and Kerala. And 3 bird watching trails along the Pulikat Lake in Andhra Pradesh, Tamil Nadu. It's on the border. Under the visionary leadership of Honorable Prime Minister,
We established the International Big Cat Alliance in 2024. This year, India is hosting the first ever Global Big Cat Summit, where heads of governments and ministers from 95 range countries will deliberate on collective strategies for conservation. Heritage and culture tourism. I propose to develop 15 archaeological sites, including Lothal, Dolavira, Rakhi Gadi, Adichanallur, Sarnath, Hastinapur, and Leh Palace into vibrant experiential cultural destinations. Excavated landscapes will be open to the public through curated walkways. Immersive storytelling skills and technologies will be introduced to help conservation labs, interpretation centers, and guides. The sports sector provides multiple means of employment, skilling, and job opportunities. Taking forward the systematic nurturing of sports talent which is set in motion through the Khelo India program earlier, I propose to launch a Khelo India mission to transform the sports sector over the next decade. The mission will facilitate an integrated talent development pathway supported by training centers which are foundational, intermediate, and elite levels. B, systematic development of coaches and support staff. C, integration of sports science and technology. D, competitions and leagues to promote sports culture and provide platforms. And E, development of sports infrastructure for training and competition. Our third Kartavya aligns with our vision of Sabka Saath, Sabka Vikas towards Vikasit Bharat. This requires targeted efforts for 1. Increasing farmer incomes through productivity enhancement and entrepreneurship, with special attention to small and marginal farmers. B. Empowering Divyangjan through access to livelihood opportunities, training, and high-quality assistive devices. C. Empowering the vulnerable to access mental health and trauma care. D. Focus on the Purvodaya states and the Northeast region to accelerate development and employment opportunities. Fisheries. We will undertake initiatives for integrated development of 500 reservoirs and Amrit Sarovars. 2. Strengthen the fisheries chain in coastal areas and enable market linkages involving startups and women-led groups together with fish farmer producer organizations. Animal husbandry. To provide quality employment opportunities in rural and peri-urban areas, we will support the animal husbandry sector in entrepreneurship development through A credit-linked subsidy program, B, scaling up and modernization of livestock enterprises, C, enhanced creation of livestock, dairy, and poultry, enhanced creation of livestock, dairy, and poultry-focused integrated value chains, and D, encourage creation of livestock farmer producer organizations. High-value agriculture. To diversify farm outputs, increase productivity, enhance farmers' incomes, and create new employment opportunities, we will support high-value crops such as coconut, sandalwood, cocoa, cashew in the coastal areas, agar trees in Northeast, and nuts such as almonds, walnuts, and pine nuts in our hilly regions. All of them will be supported. India is the world's largest producer of coconuts. About 30 million people, including nearly 10 million farmers, depend on coconuts for their livelihood. To further enhance competitiveness in coconut production, I propose a coconut promotion scheme
to increase production and enhance productivity through various interventions, including replacing and non-productive trees with new saplings or plants or varieties in major coconut growing states. A dedicated program is proposed for Indian cashew and cocoa to make India self-reliant in raw cashew and coconut production and processing, enhance export competitiveness, and transform Indian cashew and Indian cocoa into premium global brands by 2030. Sandalwood is closely linked to India's social and cultural heritage. Our government will partner with state governments to promote focused cultivation and post-harvest processing to restore the glory of the Indian sandalwood ecosystem, to rejuvenate old, low-yielding orchards and expand high-density cultivation of walnuts, almonds, and pine nuts. We will support a dedicated program to enhance farmer incomes and in bringing value addition by engaging youth. Bharat Vistar, that is virtually integrated system to access agricultural resources. I propose to launch Bharat Vistar, a multilingual AI tool that shall integrate the AgriStack portals and the ICAR package on agricultural practices with AI systems. This will enhance farm productivity, enable better decisions for farmers, and reduce risk by providing customized advisory support. She Marts for rural women-led enterprises. Building on the success of Lakpati Didi program, I propose to help women take the next step from credit-linked livelihoods to being owners of enterprises. Self-help entrepreneur, She Marts will be set up as community-owned retail outlets within the cluster-level federations through enhanced and innovative financing instruments. Empowering Divyangjan. Divyangjan Kaushal Yojana. Information technology, AVGC sectors, hospitality and food and beverages sectors often offer task-oriented and process-driven roles which are suitable for Divyangjan. We will ensure dignified livelihood opportunities through industry-relevant and customized training specific to each Divyangjan group. Divyang Sahara Yojana. Timely access to high-quality assistive devices for all eligible Divyangjan is a fundamental need. I propose to 1. Support the Artificial Limbs Manufacturing Corporation of India, Alimco, to set up and to scale up production of assistive devices, invest in R&D and AI integration, strengthen PM Divyasha Kendras, and support setting up of assistive technology marts as modern retail style centers where Divyangjan and senior citizens can see, try and purchase assistive products. Reaffirming our commitment to mental health and trauma care. There are no national institutes for mental health care in North India. We will therefore set up a NIMHANS 2 and also upgrade national mental health institutes in Ranchi and in Tezpur as regional apex institutions. Emergencies expose families, particularly the poor and vulnerable, to unexpected expenditure. We will strengthen and increase these capacities by 50% in district hospitals by establishing emergency and trauma care centers.